দুইটা ছেলেকে একটা রুমের ভিতরে বেঁধে রাখা হয়েছে। ছেলে দুইটার চারপাশ ঘিরে বেশ কয়েকজন ছেলে পেলে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। রুমটাতে হালকা আলো আছে, বেশ ঠান্ডা আছে রুমের ভেতরটাতে। এক কথায় যাকে বলে স্যাঁতস্যাঁতে পরিবেশ। ছেলেগুলোকে কোনো প্রকার টর্চার করা হয় নাই, কারণ তাদের বস এখনো আসে নাই। ছেলে দুইটাকে বেঁধে রাখা হয়েছে, তারপরেও তাদের মধ্যে কোনো ভয় কাজ করছে না। এক পর্যায়ে একটা ছেলে তাদের বলে ওঠে, এই যে আমার চারপাশে চামচাদেরকে দেখতেছিস, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড় করিয়ে রেখেছে। দেখ আমার কত আরামে বসে আছি, আর তোরা সেই থেকে দাঁড়িয়ে আছিস। এই কথা শুনে সজীব নামের ছেলেটার চোখ দুইটা রাগে লাল হয়ে যায়। ও, আপনাদের বলতে ভুলে গেছি, একটা ছেলের নাম সজীব। ছেলেটার কলার ধরে উঁচু করে ফেলে সজীব আর বলে উঠে রাগান্বিতভাবে, এই কুত্তার বাচ্চা, কি বললি তুই? তোদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের এখানে দাঁড় করে রেখেছে। আরে আমাদের মাহফুজ বসের জন্য তো আমরা সারা জীবন দাঁড়িয়ে থাকতে পারি, প্রয়োজনে জীবনে দিতে পারি। আর আমাদের বস তোদের আদর করে রাখতে বলেছে, তাই এতক্ষণ ধরে ঠিক আছিস তোরা, না হলে তোদের অস্তিত্ব বিলীন হয়ে যেত। কলার ধরে উঁচু করার ফলে ছেলেটার গলা আটকে যায়, নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কাঁচতে কাঁচতে বলে, আরে ভাই আমার কলারটা ছেড়ে দাও, দম নিতে পারছি না, মেরে ফেলবে নাকি আমাকে? তোকে আজকে মেরে ফেলবো। তোদের মতো কুত্তাগুলো এই দেশে কোনো ঠাঁই নেই। বলে আরো জোরে কলার চেপে ধরে। এদিকে ছেলেটির গলা আটকে যাওয়ার কারণে চোখ দুইটা বড় বড় হয়ে যায় আর কাঁচতে থাকে। পাশের ছেলেপেলেরা এই কাণ্ড দেখে তাড়াতাড়ি দুইজনকেই ছাড়িয়ে নেয়। ছেলেটার গলা আলগা হলে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। তখনই রুমের ভিতরে মাহফুজের সাথে দুইজন লোক প্রবেশ করে। সবার পুরো শরীরেই কালো কাপড় দিয়ে ঢাকা, শুধু চোখ দুইটা খোলা আছে। ওদেরকে দেখলে যে কোনো স্বাভাবিক মানুষ ভয়ে কেঁপে উঠবে। তিনজনের রুমে ঢোকার পরই সবাই দুইটা ছেলেকে খালি করে দিল। সজীব এগিয়ে গিয়ে তিনজনের সামনে দাঁড়ায়। সজীবের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। বস, আপনি এক্ষুনি হুকুম দিন, ওই কুত্তার বাচ্চাগুলোকে খতম করে দেই। ওরা জীবনেও ঠিক হবে না। ওরা আবার বলে কিনা আপনি আমাদেরকে ওদের চামচা করে রেখেছেন এখানে। রাগে সজীবের পুরো শরীর কাঁপতে লাগলো। সজীব হলো মাহফুজের ডান হাত। সজীব মাহফুজকে প্রচণ্ড সম্মান করে, কারণ মাহফুজ কোনো অন্যায় কাজ করে না আর নিজের দলকে সবসময় ভালো উপদেশ দেয়। মাহফুজ সজীবের দিকে তাকিয়ে দেখি ওর রাগের শরীর কাঁপছে। তারপর ওর কাঁধে হাত রাখলো আর বলে ওঠে, এই সজীব, এত রেগে আছিস কেন? আরে এই কুকুরগুলোকে আমার হাতে ছেড়ে দে। আমার কথা মতো ওদেরকে এখানে নিয়ে এসেছিস, এখন বাকিটা আমার উপরে ছেড়ে দে। অতঃপর মাহফুজের ডান পাশে থাকা তাহসিনের দিকে তাকালো। তাহসিন হলো মাহফুজের ছোটবেলার জীবনসঙ্গী, ওকে ছাড়া কখনোই থাকে নাই। অতঃপর মাহফুজকে তাহসিনের দিকে তাকিয়ে দেখাতে তাহসিন বলে ওঠে, মাহফুজ, তুই আমাকে কিছু বলবি? হাহা, কিছু বলার জন্যই তো তোর দিকে তাকালাম। তুই গিয়ে এক বালতি পানি আর একটা রড গরম করে নিয়ে আয়। ওই দুইটাকে একটু জামাই আদর করানো লাগবে। তুই থাক, আমি গিয়ে দ্রুত নিয়ে আসছি। তাহসিন গরম পানি আর রড আনতে চলে যায়। মাহফুজ সামনে গিয়ে ছেলে দুইটার পাশে বসে, তারপর ওদেরকে একটু ভালো করে দেখে নেয় আর বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার শহরে থেকে নিরীহ জনগণের উপরে হামলার প্ল্যান করার? এটা তোর শহর, আমাকে হাসালি রে তুই? ক্যাডারের তুই আমাকে জ্ঞান দিতে আসছিস? আরে আমি যার আন্ডারে কাজ করি তার পাওয়া সম্পর্কে তো ধারার কোনো আইডিয়া আছে? আর তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছিস জানিস? তুই ক্যাডা? তোকে ভয় পেতে হবে আবুল কোথাকার। আমার পরিচয় যদি তুই শুনিস তাহলে কোনো শাস্তি দেওয়ার আগেই মারা পড়বি। এখন আগে বল, কার কথা মতো শহরে বোমা ফিট করে রেখেছিলি? সেটা তোকে বলতে যাব কোন দুঃখে রে? মরে গেলেও আমাদের বসের ব্যাপারে জানতে পারবি না। মাহফুজ কথা বলার আগেই তাহসিন গরম পানি আর রড নিয়ে আসলো। ছেলেটার দিকে তাকিয়ে একটু
মুচকি হাসলো আর বলে ওঠে, এবার দেখি তুই তোর বসকে কতটা ভালোবাসিস, জীবন দিতে পারিস কিনা। অতঃপর মাহফুজ গরম রডটা হাতে নিয়ে দুইটার পায়ের উপর সজোরে বাড়ি মারল। সাথে সাথে মট করে হাড় ভাঙা শব্দ হলো। ছেলেগুলো ষাঁড়ের মতো চেঁচাতে লাগলো। তাহসিন এসে দুইটার মুখ কষ্টেপ দিয়ে আটকে দিল। ওদের চোখ মুখ পুরো লাল টকটকে হয়ে গেল। এইটা দেখে মাহফুজ বলে ওঠে, এবার তো বলবি যে কে তোদের লিড দিয়েছিল, নাকি তাও বলবি না? না বললে আবার একটু আদর করতে হবে। ছেলে দুইটা করুণ স্বরে মাহফুজের দিকে তাকায় আর ইশারা করে কষ্টেপ খুলে দিতে বলে। তাহসিন গিয়ে কষ্টেপ খুলে দেয়। কষ্টেপ খুলে দিতেই ছেলেগুলো বলে ওঠে, আমাদেরকে আর মারবেন না, আমাদের ভুল হয়ে গেছে সত্যি। আমরা বসের ব্যাপারে কিছুই জানি না, তাকে শুধু আমরা দেখি নাই, কোনো সময় দেখি নাই। সে শুধু আমাদেরকে ফোন দিয়ে কাজের কথা বলে আর কাজ শেষে টাকা দিয়ে, তাছাড়া আমরা কিছুই জানি না। তাহলে তোরা বলবি না, তাই তো? আচ্ছা, এবার ব্যবস্থা তাহলে ভালো করেই নিতে হবে। দাঁড়া, শাস্তি কি জিনিস এবার তোরা বুঝতে পারবি। এই বলেই মাহফুজ গরম পানি নিয়ে দুইটার গায়ে ছুঁড়ে মারল। সাথে সাথে ওদের চামড়া পুড়ে গায়ের সাথে বসে গেল আর দুইটাই গলাকাটা মুরগির মতো লাফাতে লাগলো। এইটা দেখে মাহফুজ বলে ওঠে, এখনো যদি না বলিস তাহলে এর থেকে আরো ভয়ঙ্কর শাস্তি দিব তোদের। এখন বল, বলবি কিনা? আপনার দুই পায়ে পড়ি, আমাদেরকে মারবেন না। আমরা জানি, সবই বলে দিচ্ছি। আমাদেরকে রাজ বস লিড দেয়। রাজ এই পুরো শহরকে শেষ করতে চায়। রাজে আমাদেরকে বোমা ফিট করতে বলছিল। থাক, যা জানার জেনে নিয়েছি। তোদের আর এখন বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নাই, কারণ তোরা ছাড়া পেয়ে আবার এই কাজে নেমে পড়বি। আর তোদেরকে মেরে আমার হাত নষ্ট করব না। আমার নাম শুনলেই তোরা আরামে মারা যাবি। এই বলে মুখ থেকে মাস্কটা খুলে ফেললো মাহফুজ আর ছেলেগুলোর উদ্দেশ্য করে বলে ওঠে, এই দেখ, আমি হলাম সেই মাফিয়া মাহফুজ মাহমুদ, যার নাম শুনলে পুরো দেশ কাঁপে। ছেলে দুইটা মাহফুজের মুখ থেকে নামটা শোনার পর চোখ বড় বড় করে ফেলে আর সেখানেই মারা যায়। এই সজীব, তুই এদের লাশগুলোকে টুকরো টুকরো করে অস্তিত্ব বিলীন করে দিবি। আমি রাজের অস্তিত্ব বিলীন করব। তারপর উঠে রুমের বাইরে চলে আসলাম। তখনই তাহসিন সামনে আসলো। মাহফুজ, আমাদের এখন শহরে যেতে হবে। মন্ত্রী সবাই তোর জন্য কেউ অপেক্ষা করছে। আমার জন্য আবার কে অপেক্ষা করবে এই অসময়ে? সবাইকেই তো আমি এই সময় আসতে নিষেধ করে দিয়েছি। আচ্ছা চল দেখা যাক কে এসেছে। অতঃপর তাহসিনের সাথে মন্ত্রিসভায় চলে গেল। স্টাফরা মাহফুজকে ভিআইপি রুমে নিয়ে গেল। দরজা খুলে ভিতরে ঢুকতেই কেউ মাহফুজের কান টেনে ধরল। মাহফুজ পাশে তাকিয়ে দেখি তার আম্মু, আর সাথে সাথে তার আম্মুকে কোলে তুলে নিল আর বলে উঠল, এই আম্মু, কেমন আছো তুমি? এই পাগল, কি করছিস তুই? আমি পড়ে যাবো তো, নামা বলছি। তোমার ছেলে কি তোমাকে ফেলে দেওয়ার জন্য কোলে নিয়েছে নাকি? অনেক দিন পর তুমি আমার কাছে এসেছো। আমি তো দেশের মন্ত্রী হয়েছি, কিন্তু তোমার কাছে তো সেই ছোট বাচ্চা থেকেই গেছি। পাগলটা বলে কি দেখো তো। আরে, কোনো বাবা মায়ের কাছেই তার সন্তান বড় হয় না, সব সময় ছোট থেকে যায়। দেখি, এখন আমাকে নিচে নামিয়ে দে। অতঃপর মাহফুজ তার আম্মুকে কোল থেকে নিচে নামিয়ে দিলাম আর তার আম্মু বলে ওঠে, কি রে তাহসিন, তুই কেমন আছিস? তোদের দুজনকে কতদিন পর দেখলাম। আলহামদুলিল্লাহ আন্টি, আমি অনেক ভালো আছি। কিন্তু যারা এতিম তারা বেশি দিন ভালো থাকে না। তাহসিন, এবার কিন্তু তোকে মারবো আমি। তোকে ছোটবেলা থেকে আমার আপন ছেলে হিসেবে মানুষ করে এসেছি। সারা জীবন আমি তোর মা হয়ে থাকবো। দ্বিতীয়বার এরকম কথা বললে অবস্থা কিন্তু খারাপ করে দেব। এই আম্মু, তুই মন খারাপ করছো কেন? তাসিনকে আমিও অনেকবার বলেছি যে ওর মুখ থেকে এতিম নামটা শুনলে আমারও সহ্য হয় না। হারামজাদা তবুও সেটা বলে। আচ্ছা আম্মু, বলো কি খাবে? তোমার যা খেতে ইচ্ছা করে বলো আমাকে। আমার এখন খাওয়ার কোনো ইচ্ছা নেই রে। তুই এখন আমার একটা ইচ্ছা পূরণ করতে পারিস?
তাহলেই আমি অনেক খুশি হব। হ্যাঁ আম্মু, বলো তোমার কি ইচ্ছা আছে। তোমার ইচ্ছা পালন করতে পারলে আমি অনেক খুশি হব। তোর সাথে এখন রাস্তা দিয়ে হেঁটে বেড়াবো আমি, আর সাধারণ জনগণের সাথে কথা বলবো। আম্মু, তোমার মাত্র এই সামান্য ইচ্ছা? আচ্ছা ঠিক আছে, চলো তোমার সাথে জনগণের মধ্যে ঘুরে আসি। অতঃপর মাহফুজ তার আম্মুকে নিয়ে বাইরে চলে আসলো। হঠাৎ তার আম্মু তাকে থামিয়ে দিল। এইটা দেখে মাহফুজ বলে ওঠে তার আম্মুকে। কি হলো আম্মু, বলো, এভাবে থামিয়ে দিলে কেন? কোনো কিছু কি হয়েছে? তুই তোর সাথে তো কোনো গার্ড নিয়ে যাচ্ছিস না, তোর যদি কোনো প্রকার হামলা হয়? আচ্ছা তুমি তো জানো যে আমি কাউকে ভয় পাই না। আর এই মন্ত্রী পদে যখন থেকে আছি আমি নিজের সাথে গার্ড নেই না। জনগণের মধ্যে দিয়ে আমি এমনিতেই চলাফেরা করি, এই জন্য চলার সময় জনগণই আমাকে গার্ড দেয়। মাহফুজের কথা শুনে তার আম্মু তার কপালে হাসি মুখে একটা চুমু দেয়, আবার কান্নাও করে দেয়। এইটা দেখে মাহফুজ বলে ওঠে, এই আম্মু, তোমার আবার কি হলো? কি এমন বললাম যে কান্না করছো? আরে গাধা, এটা হলো খুশির কান্না। আমি আল্লাহর কাছে যেরকম সন্তান চেয়েছিলাম, আল্লাহ ঠিক সেরকম সন্তানই আমাকে দান করেছে। আমার ছেলে যে দেশের মন্ত্রী হয়ে তার ভেতরে কোনো অহংকার রাখিনি, আমি এটাই চেয়েছিলাম, সবার সাথে যেন আমার ছেলে সুন্দর আচরণ করে। আম্মু, আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করব, সাথে এই দেশটাকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে উত্তোলন করব। আচ্ছা চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অতঃপর মাহফুজ তার আম্মুকে নিয়ে শহরটা ঘুরে আসলো। তার আম্মু সবার খোঁজ খবর নিল। জনগণ এই জন্য খুবই খুশি। বাসভবনে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেল। তার আম্মু রুমে এসেই যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। এইটা দেখে মাহফুজ বলে ওঠে তার আম্মুকে, কি হলো আম্মু, আজকেই চলে যাচ্ছ? আজকে থেকে যাও অন্তত। না রে বাবা, আমার থাকার সময় নেই। তোর বোন তো বাসায় একা রয়েছে, আর তোর বাবাও একা রয়েছে, তাই আমি আর থাকতে পারছি না। আমি তোমাদের ছাড়া কিছুতেই থাকতে পারবো না। এক সপ্তাহের মধ্যে তোমাদের সবাইকে বাসভবনে নিয়ে চলে আসবো। আচ্ছা চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। অতঃপর মাহফুজ তার আম্মুকে বিদায় দিয়ে রুমে চলে আসলো। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল থেকেই পুরো শহর তোলপাড় হয়ে গেছে, কারণ শহরের নাম করা মাস্তান রাজের দুইজন ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু বিভিন্ন জায়গায় টুকরো করা লাশ পাওয়া গেছে, যাদের দেহের কিছু অংশে রাজের ট্যাটু পাওয়া গেছে। সমস্ত সংবাদ মাধ্যম এই খবরটাকে নিয়ে তোলপাড় শুরু করে দিয়েছে। তাহসিন খবরটা শুনে মাহফুজের রুমে চলে যায় আর বলে ওঠে, কিরে মাহফুজ, খবরটা শুনেছিস নাকি? ওই তাহসিন সজীবকে তো বলেছিলাম লাশগুলোকে টুকরো করে গুম করে দিতে, তাহলে সজীব সেটা না করে জনসম্মুখে ফেলে আসছে। আমি তো সেটাই ভাবছি। সজীব তো ছেলেগুলোর ওপরে প্রচণ্ডভাবে রেগেছিল। মাঝে মাঝে ওর রাগ হয়ে গেলে তো কি করে নিজেও ঠিক পায় না। তুই এক্ষুনি সজীবকে আমার কাছে আসতে বল। আমি ওকে ঠান্ডা না করলে রাজকে মারার চেষ্টা করবে, এতে ওর বিপদ আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে। তাহসিন ফোনটা বের করে নিয়ে সজীবকে ফোন করলো। কিছুক্ষণের মধ্যেই বাতাসের গতিতেই সজীব রুমে প্রবেশ করলো আর বলে ওঠে, মাহফুজ ভাই, আপনি আমাকে এত জরুরি তালাশ কেন করলেন? কোনো কিছু হয়েছে কি বলেন তো? আমি তো তোকে বলেছিলাম লাশগুলোকে বিলীন করে দিতে, কিন্তু তুই তো সেগুলো রাজের নজরে ফেলে দিলি। সারা মিডিয়া তো তোলপাড় হয়ে গেছে। রাজ তো এখন আরও কঠিনভাবে লেগে পড়বে শহরটাকে উড়িয়ে দেওয়ার জন্য, কারণ ওর মাথায় এখন একটাই চিন্তা, ওর ছেলেগুলো বোমা ফিট করতে এসে মারা পড়ে গেল। মাহফুজ ভাই, ওরা আমাদের সাজিয়ে রাখা শহরের মানুষগুলোকে ধ্বংস করতে চায়। ওদেরকে ধ্বংস না করে আমি থামবো না, এজন্য আমরা জীবন দিতেও রাজি আছি। অতঃপর মাহফুজ সজীবকে অনেক বোঝানোর পরে একটু শান্ত হলো। হঠাৎ বাইরে থেকে একজন স্টাফ চলে আসলো আর বলে ওঠে, মাহফুজ সাহেব, বাইরে তো মিডিয়ার লোকেরা ঝড় তুলে দিচ্ছে। আজকে এই ঘটনা নিয়ে পুরো শহরে তোলপাড় শুরু হয়ে গেছে। আচ্ছা তুমি যাও, আমরা আসছি। স্টাফ চলে যাওয়ার পরেই আমার ফোনে একটা মেসেজ আসলো।
মেসেজ মেসেজ অন করতেই দেখি রাজ নামের একটা লিঙ্ক থেকে মেসেজ এসেছে। প্রথমে একটু অবাক হলাম, রাজ কিভাবে আমার নাম্বার পেল? এটা কিভাবে সম্ভব হতে পারে? তাসিনের কাছে বিষয়টা শুনতে যাব, তখনই চোখে পড়ল এটা রাজের পাঠানো কিছু নয়। এই মাহফুজ, দাঁড়িয়ে থেকে কি ভাবছিস? মিডিয়ার লোকেরা তোর জন্য বাইরে অপেক্ষা করছে। হ্যাঁ তাসিন, চল বাহিরে। আর সজীব, তুই নিজের জায়গায় ফিরে যা। এইখানে তোর আর কোনো কাজ নাই। যখন প্রয়োজন হবে তোকে ডেকে নিব। ওকে ভাই, আপনার যেমন ইচ্ছা। আর হ্যাঁ ভাই, অবশ্যই দরকার লাগলে আমাকে জানাই। বলেই সজীব বাতাসের গতিতে চলে গেল। আর এইদিকে মাহফুজ তাহসিনের উদ্দেশ্যে বলে ওঠে, এই তাহসিন, এবার চল মিডিয়ার লোকদের উত্তর দিয়ে আসি। অতঃপর মাহফুজ আর তাহসিন মিলে রুমের বাইরে চলে যায়। মিডিয়ার লোকেরা উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে। মাহফুজ যাওয়ার সাথে সাথেই সবাই মিলে ঘিরে ধরে আর নানা রকম প্রশ্ন ছুড়ে মারে। মন্ত্রী সাহেব, আজকে পুরো শহর জুড়ে এই দুটো লোকের হত্যার ঘটনায় অনেক বড় রূপ ধারণ করেছে। লাশগুলো শনাক্ত করে স্পষ্ট বোঝা যাচ্ছে এই শহরের নামকরা মস্তান রাজের ছেলে। এগুলো তাদেরকে কেন, কোন কারণে হত্যা করা হয়েছে এটা এখনো কেউ বলতে পারছে না। এই সাংবাদিককে থামিয়ে দিয়ে আরেকটা সাংবাদিক চলে আসে আর এসেই বলে ওঠে, মন্ত্রী সাহেব, আমরা আগে আরেকটা বিষয়ে অবগত ছিলাম যে এই রাজ শহরটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। সে সময় ওরা রাজের কয়েকটা ছেলে মেরে রাস্তায় ফেলে রাখা হয়েছিল। সেটার হদিশে কেউ খুঁজে পেয়েছিল না। তো আপনি এ বিষয়ে কি বলবেন? আপনি কি মনে করেন যে এইসব কিছুর পিছনে কেউ গোপনীয়ভাবে কাজ করছে? আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। শুনুন, আমি আপনাদের জন্য মন্ত্রী হয়ে এসেছি। আপনাদের সমস্ত অধিকার, নিরাপত্তার দায়িত্ব আমার হাতে সোপর্দ করেছেন, তাই আমাকে আপনারা প্রশ্ন করতেই পারেন। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম এই দেশটাকে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে দিব। যারা এই দেশের সাথে, এই দেশের শহরগুলোতে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের সবাইকে কঠোর শাস্তি দিব। এই দেশটাকে একটা সোনার দেশ হিসেবে গড়ে তুলব। এখন আসুন রাজের ব্যাপারে। আমরা সকলেই জানি যে রাজ নিজের আধিপত্য বিস্তার করার জন্য উঠে পড়ে লেগেছে। শহরের সব জায়গাতে তাদের খারাপ ছেলেগুলোকে ছড়িয়ে রেখেছে, বিভিন্ন সময় হামলা করছে, কিন্তু রাজ এইগুলোর একটাতেও সফল হতে পারবে না। আমি জানি এখন রাজ আমাকে দেখতে পাচ্ছে। আজকে একটা কথা বলে রাখছি, আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন এই মন্ত্রী পদে থাকবো, ততদিন এই দেশের একটা অংশেও রাজের ভয়ের থাবা বসাতে দিব না। আমার সাথে আছে আমার প্রধান পরামর্শদাতা তাহসিন। আমরা সবাই মিলে আল্লাহর সাহায্যে দেশকে রক্ষা করে ফেলবো ইনশাআল্লাহ। এখন আপনারা সবাই যেতে পারেন। আমাকে এই বিষয়ে ভাবতে হবে। মাহফুজ কথাগুলো বলেই স্টাফদের চোখের ইশারা করলো যেন মিডিয়ার লোকদেরকে এখান থেকে সরিয়ে দেয়া হয়, কারণ ওরা এখানে থাকলেই মাথাটা খারাপ করে দেবে প্রশ্ন করে। ইশারা পেয়েই স্টাফরা সকলকে সরিয়ে দেয়। মাহফুজ তাহসিনকে নিয়ে দ্রুত রুমে চলে আসে। তারপর দুজনে ফ্রেশ হয়ে সকালের খাবার শেষ করে নেয়। তাহসিন বিছানায় বসে টিভিটা অন করে, কিন্তু আজকে কোনো ভালো খবর না। সব চ্যানেলেই শুধু হত্যার বিষয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু কয়েকটা চ্যানেল আবার মাহফুজের কথাটা তুলে ধরেছে। তাহসিন তখনই মাহফুজকে ডাক দেয় আর বলে ওঠে, এই মাহফুজ, এগিয়ে গিয়ে বিছানায় আয় তো, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি করে আয়। কেন রে, আবার কি হলো? টিভি দেখছো, দেখো চুপ করে। শুধু শুধু আমাকে এইভাবে কেন ডিস্টার্ব করতেছিস? ধুর ভাই, শুধু বেশি বকিস। মিডিয়াগুলো দেখ, তোর কথাগুলো প্রচার করছে, তোর কি প্রশংসা করতেছে। অতঃপর মাহফুজ তাহসিনের কথা শুনে টিভির সামনে আসলো। টিভিতে মাহফুজের কথাগুলো খুব সম্মানীয়ভাবে তুলে ধরা হচ্ছে। মাহফুজের একটা বিষয় ভালো লাগলো, যে জনগণ মাহফুজের উপর সম্পূর্ণভাবে আস্থা রেখেছে। খবরটা শুনতে শুনতে একটা জিনিস মাথায় আসলো মাহফুজের, আর বলল, আমি তো বলে দিলাম যে রাজকে এই দেশের কোনো কিছুতে হাত দিতে দিব না। ওর ভয়াল থাবা কাউকে গ্রাস করতে পারবে না। রাজ তো এবার ওর সমস্ত শক্তি খাটাবে আমাদেরকে শেষ করার জন্য। এই সাধারণ জনগণের সব দিক থেকে আক্রমণ করবে রাজ।
না, কিছু একটা করতে হবে। আমার সেই আগের রূপটাতে আবার ভয়ঙ্কর রূপে ফিরে যেতে হবে। সে আগুন আবার সবার মাঝে ফিরে আসবে। এই তাহসিন, আজকে রাতেই মাফিয়ার আড্ডায় সবাইকে আসতে বল। আর সজীবকে বলে দিবি যেন সব কিছু রেডি করে রাখে। আচ্ছা ঠিক আছে, আমি সজীবকে বলে দিচ্ছি। তুই কোনো চিন্তা করিস না, আমি সব কিছুর ব্যবস্থা করে ফেলছি। অতঃপর তাহসিন তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে যায়। দিন গড়িয়ে রাত হয়ে যায়। মাহফুজ কর্মকর্তাদেরকে সমস্ত কিছুর দায়িত্বভার বুঝিয়ে দিয়ে আগুনের আসল রূপ নিয়ে বের হয়ে যায়। মাফিয়ার আড্ডায় পুরো মাফিয়ার ছেলেপেলে বসে আছে। সবার মাথায় একটাই চিন্তা, আগুন ভাই তাদেরকে এত জরুরি তলব কেন করলো। সবাই চুপচাপ মেরে বসে আছে। একটু পরে মাহফুজ ওরফে আগুন সেখানে গিয়ে উপস্থিত হয়। সজীব এগিয়ে এসে মাহফুজকে রিসিভ করে। আর এইটা দেখে শিহাব মাহফুজ বলে ওঠে, সজীব, এখানে সব ছেলেদেরকে জড়ো করেছি তো, নাকি আবার কেউ বাকি আছে আসতে? কি ভাই, এখানে সবাই আছে, সবাই চলে এসেছে, কাউকে বাদ রাখিনি। আর আপনার কথা শুনে সবাই সব জায়গা থেকে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, এখন চল ভিতরে যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে। অতঃপর তারা তিনজনে মিলে মাফিয়ার আড্ডায় চলে গেল। মাহফুজকে দেখেই সবাই দাঁড়িয়ে পড়ল। সবাই বসতে বলে নিজেও বসলো। ভাই, আপনি আমাদের এত জরুরি তলব করলেন কেন? কোনো খারাপ কিছু ঘটেছে নাকি? খারাপ কিছু এখনো ঘটে নাই, তবে খারাপ কিছু ঘটতে চলেছে। তোমরা সবাই তো সেই রাজ মাস্তানকে চিনো। ওর বড্ড বেশি সাহস হয়েছে। ও জানে যে ওর বাপ এই দেশেই বাস করে, কিন্তু ও সেটা ভুলে গেছে। ওকে সেটা মনে করিয়ে দিতে হবে। ওর অস্তিত্ব পুরোটাই মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ভাই, আমাদেরকে কি করতে হবে শুধু একবার বলেন, আমরা আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত আছি। না, তোমাদেরকে জীবন দিতে হবে না। তোমরা সবাই আমার প্রাণের ভাই। তোমাদের শুধু এখন একটাই কাজ, এই দেশের প্রত্যেকটা কোণায় ছড়িয়ে যাও। রাজের যত ছেলেপেলে আছে সবাইকে খুঁজে খুঁজে শেষ করে দিবে, যেন ওর কোনো দলই না থাকে। ওর যত দলের সাথে হাত আছে সবার খোঁজ নিয়ে আমার হাতে দিবে। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। আমরা আজকে থেকেই আমাদের কাজ শুরু করে দিচ্ছি। এখন তোমরা সবাই নিজেদের কাজে ফিরে যাও। কোনো প্রয়োজন হলে আবার তোমাদেরকে খবর দেওয়া হবে। আজ এখানে আড্ডা শেষ করলাম। সজীব, তুই সব কিছু ম্যানেজ কর, আমি চলে গেলাম। মাহফুজ তাহসিনকে নিয়ে বেরিয়ে পড়ে। বেশ খানিকটা রাস্তা চলে আসার পর হঠাৎ তাহসিন গাড়ি থামিয়ে দেয়। এটা দেখে মাহফুজ বলে ওঠে, কিরে, গাড়ি থামালি কেন? তোর আবার কি হলো? সামনে তাকিয়ে দেখ, একটা মেয়েকে কিছু ছেলেরা হ্যারেন্স করছে। ছেলেগুলো মনে হয় বাটপার। এই মাঝরাতে আবার একটা মেয়েকে হ্যারাস করছে? চল গিয়ে দেখে আসি ব্যাপারটা কি। অতঃপর তারা দুজনেই গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে যেতে লাগলো। দেখে কয়েকটা ছেলে মিলে একটা মেয়ের সম্মানহানি করার চেষ্টা করছে। এইটা দেখে মাথায় তো পুরো আগুন চড়ে গেল। দ্রুত গিয়ে একটা ছেলেকে নাক বরাবর একটা ঘুষি দিল মাহফুজ। সাথে সাথে ছেলেটা মাটিতে পড়ে গেল। মেয়েটা মাহফুজের দিকে ঘুরেই চোখ দুটি বড় বড় করে তাকিয়ে অজ্ঞান হয়ে যায়। এইটা দেখে মাহফুজ তখনই তাহসিনের দিকে অবাক হয়ে বলে ওঠে, কিরে তাহসিন, মেয়েটা আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল কেন? তো অজ্ঞান হবে না? এমনিতে ছেলেগুলোর জন্য মেয়েটা আতঙ্কে ছিল দেখছে, তারপর আবার হঠাৎ করে তোরে ভয়ঙ্কর রূপ দেখছে। তোরে এরকম রূপ দেখলে তো যে কেউ মানুষ ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাবে। এই এত বেশি বকিস কেন তুই? দেখছিস যে এমনিতেই মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছে। ওকে নিরাপদে না নিয়ে গিয়ে আমরা দাঁড়িয়ে গল্প করছি। মেয়েটাকে সেফলি নিয়ে যেতে হবে। চল গাড়িটা স্টার্ট কর। এই কথা শুনে তাহসিন দ্রুত গিয়ে গাড়িটা চালু করলো। মাহফুজ মেয়েটাকে পাজা কোলে করে নিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। তাহসিন বেশ দ্রুত গাড়ি চালিয়ে বাসায় চলে আসে। মাহফুজ মেয়েটাকে ভিআইপি একটা রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। তারপর ডক্টরকে খবর দেয় মেয়েটাকে চেক আপ করার জন্য। ডক্টর এসে মেয়েটাকে চেক আপ করতে শুরু করে। তখনই মাহফুজ মেয়েটার দিকে ভালো করে তাকায়। মেয়েটার মুখটা যেন আল্লাহর নিজের হাতে পরম যত্ন করে বানিয়েছেন।
সব সৌন্দর্য মনে হয় মেয়েটার মধ্যেই দিয়েছেন। মাহফুজ মেয়েটার চেহারা দেখে মুগ্ধ হয়ে যায়। মনে হচ্ছে এখনই বিয়ে করে নিবে। যেন মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরি ভুল করে পৃথিবীতে নেমে এসেছে। এক দৃষ্টিতে মাহফুজ মেয়েটার দিকে তাকিয়ে থাকে। তাহসিন অনেক সময় ধরে খেয়াল করেছে যে মাহফুজ মেয়েটার দিকে তাকিয়ে রয়েছে। তখন কয়েকবার ডাকও দেয়, কিন্তু মাহফুজ কোনো সাড়া দেয় না। তাই তাহসিন হালকা করে মাহফুজকে ধাক্কা দেয় আর বলে ওঠে, কিরে মাহফুজ, এভাবে মেয়েটার দিকে তাকিয়ে কি দেখছিস? মাহফুজকে হঠাৎ করে কেউ ধাক্কা দিয়াতে ভয় পেয়ে গেল। পরে তাকিয়ে দেখে তাহসিন তাকে ধাক্কা দিচ্ছে। এতক্ষণ ধরে কোনো একটা জগতে হারিয়ে গিয়েছিল মেয়েটাকে দেখে। অতঃপর মাহফুজ বলে ওঠে, কিরে তাহসিন, কি হয়েছে? এভাবে ধাক্কা দিচ্ছিস কেন? আমি তো এখানেই আছি। তো কি করবো বল? সে কখন থেকে দেখছি তুই মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আসিস। কয়েকবার ডাকলাম কিন্তু সাড়া দিলি না, তাই তো ধাক্কা দিলাম। আর দেখি ধাক্কা দেওয়ার পর তোর জ্ঞান আসে। ও সরি রে, আমি একটু অন্য চিন্তা করছিলাম। যাই হোক, ডক্টর সাহেব মেয়েটার কি অবস্থা দেখলেন? মেয়েটার শরীর ঠিক আছে তো? মাহফুজ, তুমি কোনো চিন্তা করো না, মেয়েটা একদম ঠিক আছে। মেয়েটার সাথে কেউ ধস্তাধস্তি করেছে, আর সাথে অনেক ভয়ও পেয়েছে, তাই মেয়েটা সেন্সলেস হয়ে পড়েছে। আজকের রাতটাতে একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। ও তাহলে ভালো কথা। আমি আবার মনে করলাম যে কি না কি হয়ে গেল। যাক, তাহলে মেয়েটা এখন রেস্টে থাকুক, ওকে কাল সকালে দেখতে আসবো। আমার একটু বিশ্রাম নিতে হবে, শরীরটা অনেক ক্লান্ত লাগছে। তাহসিন, তুই কাকে মেয়েটার কাছে নিযুক্ত করে দে, যাতে সবসময় মেয়েটার খেয়াল রাখে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি সব কিছু ব্যবস্থা করছি। তুই নিশ্চিন্তে রুমে যা আর একটা লম্বা ঘুম দে। অতঃপর মাহফুজ নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে হালকা খেয়ে নেয়। তারপরে আর চোখ খুলে রাখতে পারে না, কারণ ঘুমে দুই চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। বিছানায় শুয়ে ঘুমের দেশে হারিয়ে যায়। সকালবেলায় একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। ফজরে নামাজটা আদায় করে মেয়েটার রুমে চলে যায়। মেয়েটা নিশ্চিত মনে ঘুমিয়ে রয়েছে। ভোরের মৃদু আলোতে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। মাহফুজ মেয়েটার দিকে তাকিয়ে আবারও মেয়েটার মায়ায় পড়ে যায়। একটা চেয়ারে বসে অপেক্ষা করতে থাকে কখন মেয়েটার ঘুম ভাঙবে। বেশ কিছুক্ষণ পরে মেয়েটার ঘুম ভেঙে যায়। মাহফুজ মেয়েটার কাছে চলে আসে। মেয়েটা চোখ খুলতেই মাহফুজকে দেখে চিৎকার করে ওঠে আর মাহফুজকে মারতে থাকে। তুমি এখান থেকে চলে যাও, দয়া করে আমাকে মেরো না, তুমি খুব খারাপ, দয়া করে আমাকে মেরো না। মাহফুজকে ইচ্ছে মতো হাত দিয়ে আঘাত করতে থাকে। মাহফুজ কোনো মতে মেয়েটার হাত কষ্ট করে ঠেকাতে থাকে আর বলে ওঠে, এই মেয়ে, তুমি শান্ত হও। এখানে কেউ তোমাকে মারতে আসে নাই। তুমি এখন পুরোপুরি সেফ আছো। তোমাকে কেউ কোনো ক্ষতি করবে না। আমি কোনো খারাপ লোক নই। কান্নার ভানে মেয়েটা মাহফুজের কোনো কথাই কান দেয় না, হাত দিয়ে মারতেই থাকে আর বলতে থাকে, তুমি মিথ্যা বলছো, তুমি সেই খারাপ লোক, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। উফ, কি জ্বালাই পড়লাম রে বাবা। এই মেয়েটাকে কেমন করে বোঝাবো যে আমি খারাপ লোক না? আমার কোনো কথাই তো শুনছে না, উল্টো আরও মেরে যাচ্ছে। মেয়েটাকে দেখতে যেমন কিউট, তেমনি হাতের মারগুলো কিউট কিউট। কি জোরে মারছে আমাকে। জোর করে মেয়েটার হাত চেপে ধরলাম। এই মেয়ে, তুমি এখন রাস্তায় নাই। গতকাল আমি তোমাকে বাঁচিয়ে এনেছি। দেখো আমার দিকে চোখ করে, আমাকে চিনতে পারবে। মেয়েটা মাহফুজের কথা শুনে এবার শান্ত হয়। তারপর আস্তে আস্তে মাহফুজের দিকে চোখ করতেই চোখ কপালে উঠে যায়, কারণ মেয়েটার সামনে দেশের প্রধানমন্ত্রী বসে আছে আর মেয়েটা তার সাথে এত সময় ধরে এগুলো করে চলেছে। সাথে সাথে মেয়েটা কেঁদেই দেয়। মাহফুজ মেয়েটার কাণ্ড দেখে অবাক না হয়ে আর পারল না, আর মনে মনে বলতে লাগলো, হঠাৎ করে আবার কি হলো মেয়েটার? এতক্ষণ তো আমাকে মারছিল, এখন আবার আমাকে দেখে কান্না শুরু করে দিল কেন? এই মেয়ে, তুমি আবার কান্না করছো কেন? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমার সামনে দেশের প্রধানমন্ত্রী বসে আছে, এটা তো আমি কল্পনাও করতে পারি না। সরি, আমি আপনাকে ভুল বুঝে এতক্ষণ অনেক মেরেছি।
আর খারাপ কথা বলেছি, আমাকে মাফ করে দিন। বাব্বা, এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম। তাহলে শেষ পর্যন্ত তুমি শান্ত হলে? আচ্ছা, এবার চুপ করে বসো, আর আমি যা প্রশ্ন করব সেগুলোর উত্তর দিবে। হ্যাঁ বলুন, আমাকে কি বলবেন? আমি যা জানি সবটা বলবো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম শেফা। বাহ, তোমার তো অনেক মিষ্টি একটা নাম। আচ্ছা, তুমি গতকাল অত রাতে রাস্তায় কি করতেছিলে, আর তোমার বাড়ি কোথায়? আসলে আমি গতকালই সৌদি আরব থেকে ফিরলাম। পড়াশোনার জন্য সৌদি আরব চলে গিয়েছিলাম। 2 বছর বাদে দেশে ফিরলাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে দাঁড়িয়েছিলাম, আর তখন কই থেকে কিছু লোক এসে আমাকে তুলে নিয়ে যায়। আমার বাড়ির লোকেরা মনে হয় আমার জন্য খুবই চিন্তা করছে। ও, এতক্ষণে বিষয়টা আমার কাছে ক্লিয়ার হলো। তাহলে তোমার বাড়ি কোথায় আমাকে বলো, আমি তোমার বাড়ির লোকদের খবর দিচ্ছি। অতঃপর মেয়েটা মাহফুজের কথা মতো বাড়ির ঠিকানা বলল, আর এইটা দেখে মাহফুজ বলল, আচ্ছা, তোমার বাবা আর মায়ের নাম কি? আমার বাবা ফয়সাল চৌধুরী আর আম্মু হলো শেফালি বেগম। আরে তুমি কি বলছো? শেফার শেফার কথা শুনে চোখ চড়ক গেছে। শেফা ফয়সাল আঙ্কেলের মেয়ে? বাবারে, সে খুবই ডেঞ্জারাস মানুষ। আমি এত বড় হয়েছি, তবুও আঙ্কেলকে ভয় করি। কিন্তু অপরদিকে সে অনেক নরম মনের মানুষ। শেফাকে পাওয়া যাচ্ছে না, এটা ভেবে মনে হয় সে খুবই চিন্তা করছে। আমার কাছে আঙ্কেলের নাম্বার ছিল না, তাই শেফার থেকে নিয়ে তাড়াতাড়ি ফোন করলাম। ফোনটা তখনই রিসিভ হয়ে গেল, আর ওপাশ থেকে ভেসে এলো, আসসালামু আলাইকুম, কে বলছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আমি মাহফুজ বলছি। মাহফুজ বাবা, তুমি এখন দেশের হাল ধরেছো। আমার মেয়েটা গতকাল থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার মেয়েটা কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো বলো? প্লিজ তুমি কিছু একটা করো। এই রে, কাজ হয়ে গেছে। যেটা ভাবছিলাম সেটাই ঘটে গেছে। আরে আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। শেফা আমার কাছে একদম নিরাপদে আছে। গতকাল একটা বিপদ থেকে আমি উদ্ধার করে নিজের কাছে রাখছি। ওহ, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব সেটা বলে বোঝাতে পারবো না। তুমি আমার মেয়েকে রক্ষা করেছো, তোমার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ। আঙ্কেল, আমাকে এত প্রশংসা করতে হবে না। শেফাকে তো প্রথমে আমি চিনতে পারছিলাম না, পরে আপনার পরিচয় দিলে সাথে সাথে আপনাকে ফোন করলাম। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকে শেফাকে নিয়ে আসব। আপনি নিশ্চিন্তে থাকুন। ও, তুমি আমাকে স্বস্তি দিলে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এদিকে মেয়ের চিন্তায় শেফার আম্মু কেঁদেই চলেছে। আচ্ছা বাবা, ওর সাথে কি একটু কথা বলা যাবে? না আঙ্কেল, ওর শরীরটা অনেক দুর্বল, এখন কথা না বললেই বেটার হবে। আমি কালকে নিয়ে আসলে যত খুশি কথা বলবেন। অতঃপর মাহফুজ ফোনটা কেটে দিয়ে শেফার দিকে তাকালো, আর তাকিয়ে দেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এই, আপনি আমার বাবার সাথে কথা বলতে দিলেন না কেন? কথা বললে কি সমস্যা? আরে তুমি এখনো সুস্থ হও নাই, তোমাকে অনেক দুর্বল দেখাচ্ছে, তাই রেস্টে রেখে দিয়েছি। কালকে তোমাকে নিয়ে গেলে কথা বলতে পারবেই। এমন তো নয় যে সারা জীবনের জন্য কথা বলা থেকে আটকে রাখবো। তাহলে তো রাগ করার কি আছে? আপনার ওপর অনেক রাগ হচ্ছে, তারপর আবার বলে যে রাগ করার কি আছে। আরে আব্বুর সাথে আমার কথা বলতে না পারলে খুব একটুও ভালো লাগে না। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। কালকে ঠিক সকালবেলা তোমাকে বাসায় নিয়ে যাব। সারাদিন তোমার বাবা মায়ের সাথে কথা বলবে, ঠিক আছে? অতঃপর শেফা এবার একটু লজ্জামাখা হাসি দিয়ে মাহফুজকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, হ্যাঁ এবার ঠিক আছে, সেই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। শেফার কথা এরকম আচরণে কি করব বুঝতে পারলাম না। শেষমেশ লজ্জার মাথাকে শেফাকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম। কি করছো শেফা তুমি? মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এই সরি সরি, প্লিজ কিছু মনে করবেন না। আসলে বাবার কাছে কালকে নিয়ে যাবেন বললেন, তাই আমি এই রকম করেছি। প্লিজ আমার কথায় কিছু মনে করবেন না। আরে না, তোমার কথাই আবার কি মনে করব? আমি কিছুই মনে করি নাই। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। আরে না, সেটা হবে না। আমি আপনার সাথে খেতে বসবো, সবাই মিলে একসাথে খাবো। প্লিজ এইটাতে না করবেন না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসো। অতঃপর মাহফুজ শেফার রুম থেকে বের হয়ে গেল। তাহসিন হঠাৎ করে তার সামনে পড়লো, আর এইটা দেখে মাহফুজ বলে উঠল, কিরে তাসিন, তুমি এইভাবে বিদ্যুতের গতিতে কই যাস? ওহ,
আমি একটু মেয়েটাকে দেখতে যাচ্ছি, শরীরটা কেমন আছে তাই ভাবছিলাম। ওকে নিয়ে অত টেনশন করতে হবে না। আমি ফজরের নামাজের পরে ওর কাছে গিয়েছিলাম, দেখলাম বেশ সুস্থ হয়েছে। কালকে ওকে ওর বাসায় নিয়ে যাব। এখন তুই টেবিলে খাবারের ব্যবস্থা কর, মেয়েটা এসে আমাদের সাথে খাবে। আচ্ছা ঠিক আছে, তুই মেয়েটাকে নিয়ে টেবিলে চলে আয়, আমি খাবারের আয়োজন করছি। অতঃপর মাহফুজ শেফাকে নিয়ে খাবার টেবিলে এসে খেয়ে নিল। সারাদিন ওকে নিয়েই সময় কাটালো। সকালবেলায় নিগের গাড়িটা নিয়ে সোজা শেফার বাসার দিকে রওনা দিল। তাহসিন আবার তাদের সাথে আসতে চেয়েছিল, বাট মাহফুজ ওকে ওই দিকেই সব কিছু সামাল দেওয়ার জন্য, তাই ওকে জোর করে রেখে এসেছি। পুরো রাস্তা শেফা গল্প করতে করতে এসেছে। মাহফুজের মাথাটা আরেকটু হলে আইসিইউতে ভর্তি করে আসা লাগতো। দুপুরের দিকে শেফার বাসায় পৌঁছে গেল। কলিং বেল দিতেই শেফার বাবা এসে দরজা খুলে দিল। শেফাকে দেখে প্রথমে মুখের হাসি বিলীন হয়ে গেল। মাহফুজ তো কিছুই বুঝলো না, মেয়েটাকে দেখে খুশি হওয়ার কথা, কিন্তু লোকটি এমন করলো কেন। মাহফুজের সন্দেহ দূর করে তখনই শেফার বাবা শেফাকে জড়িয়ে ধরলো। মাহফুজ বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছো। এখন দুপুরে খাবারটা খেয়ে তারপর আমার বাসা থেকে যাবে। আরে না আঙ্কেল, আমি বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদেরকে না জানিয়ে চলে এসেছি, আর আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এত রিকোয়েস্ট করার পরেও আঙ্কেল আমাকে না খেয়ে বাসা থেকে বের হতে দিল না। খাওয়ার পর তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। আমাকে দেখে তো আব্বু আম্মু প্রচুর খুশি। আচ্ছা আম্মু, শাকচুন্নিটা কোথায়? আমার বোনটাকে শাকচুন্নি বলি। তুই এখনও তাসফিকে রাগানোর জন্য চেষ্টা করবি? ওর হাতে এই জন্যই মার তো কম খাস না, তবু একই কাজ করিস। যা উপরে যা, তাসফি ওর রুমেই আছে। অতঃপর মাহফুজ এক দৌড়ে তাসফির রুমের দিকে চলে গেল আর দেখলো তার বোন নিজের চুল আঁচড়াচ্ছে। এইটা দেখে মাহফুজ বলে উঠল, মহারানী আবার নিজের চুলের খুব বেশি যত্ন নেন। এখন আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছে ওর চুলকে এলোমেলো করে দেওয়ার জন্য। আমি ওর কাছে গিয়েই চুলগুলো এলোমেলো করে দিলাম। ভাইয়া, তুই এটা কি করলি? তুই জানিস না যে আমি আমার চুলকে কতটা ভালোবাসি? তুই যখনই সুযোগ পাস আমার চুলকে এলোমেলো করে দিস। এই রে, সেরেছে। মেয়ে দেখি প্রায় কান্না করে দিয়েছে। ওরে আল্লাহ! এই তাসফি, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোর চুলে হাত দিব না। এখন কান্না করে না প্লিজ। এই দেখ, আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি। এগুলো সব তোর জন্য। তোকে অনেক ধন্যবাদ ভাইয়া। যা, তোকে মাফ করে দিলাম। এখন আমি বসে বসে এগুলো খাবো, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। যা বাবা, চকলেটের জন্য এই মেয়ের সব রাগ দূর হয়ে গেল। যাক বাবা, বেঁচে গেছি। এবার আর মারে নাই আমাকে। অতঃপর মাহফুজ নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। রাতে একসাথে খেতে খেতে সবার কাছে শেফার গল্প করলো। সবাই শুনে প্রথমে একটু ভয় পেলেও পরে অনেক খুশি হলো। খাওয়া শেষ করে রুমে এসে রেস্ট নিচ্ছে। তখনই তাহসিন মাহফুজের কাছে ফোন করলো আর বলে ওঠে, হ্যাঁ তাহসিন, বল কি খবর? কেন, কিছু কি খবর পেয়েছিস? মাহফুজ, সজীব যে রাজ্যের ছেলেদের মেরে রেখে আসছে সেটা কিভাবে যেন রাত জেনে গেছে। সজীব কালকে রাতে চৌরাস্তার মোড়ে একটা কাজে যাবে, খবরটা পেলাম। সেখানে নাকি সজীবকে রাজ আর ওর ছেলেরা এসে শেষ করে দিবে। তুই কি বলছিস তাহসিন? মাথা ঠিক আছে তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মাথা ঠিক আছে। আর সেদিন যে মেয়েকে চামড়া উদ্ধার করেছিলাম সে আসলে তোর আঙ্কেলের মেয়ে নয়। রাজ মেয়েটাকে নকল করে সাজে এনেছে তোকে বিপদে ফেলার জন্য আর সজীবকে শেষ করে দেওয়ার জন্য। মাহফুজের তাহসিনের কথা শুনে মাথা ঘুরে উঠল। তার মানে তার আঙ্কেল আর আন্টি বিপদে আছে এখন। মাহফুজ অনেক ভাবতে লাগলো, আমি কিভাবে এত বড় ভুল করতে পারলাম? আমি তো মেয়েটাকে
আঙ্কেলের সামনে নিতেই আঙ্কেল হাসি বন্ধ করে দিল। তার মানে এটা আঙ্কেলের মেয়ে না, কিন্তু কোনো একটা কারণে আঙ্কেল হাসি দিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে। তাহসিন, আমাকে এখনই যেতে হবে ওখানে। দুইজনের জীবনই ঝুঁকির মধ্যে রয়েছে। অতঃপর মাহফুজ ফোনটা কেটে দিয়ে সেই অবস্থাতেই বাসা থেকে বের হয়ে গেল। তার বাবা মা কিছু জানতে চাইলেও উত্তর না দিয়ে চলে আসলো। সেফাদের বাসায় গিয়ে দেখে দরজা খোলা রয়েছে। তাড়াতাড়ি ভিতরে ঢুকে তার আঙ্কেল আর আন্টিকে উদ্ধার করলো। তাদেরকে চেয়ারের সাথে বেঁধে রেখে গেছে। দুজনই মাহফুজের দিকে তাকিয়ে কেঁদে দিল আর বলে ওঠে, মাহফুজ বাবা, আমার মেয়েটাকে ওরা আটকে রেখেছে, আর এই মেয়েটা আমার মেয়ে নয়। প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও তুমি। আঙ্কেল, আপনারা আগে শান্ত হয়ে বসুন। এই যে নিন, পানিটা পান করুন। শুনুন আঙ্কেল, আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি একটা বিষয়ে ক্লিয়ার হতে পারছি না। আমি যখন মেয়েটাকে বাসায় নিয়ে আসলাম, তখন প্রথমে মুখের থেকে আপনার হাসি উড়ে গেল, আবার পরক্ষণেই হেসে উঠলেন কেন? মাহফুজ, তোমাকে আর কি বলবো বলো। তুমি যখন মেয়েটাকে আমার সামনে নিয়ে আসলে, তখন আমি একদম অবাক হয়ে গেছিলাম যে তুমি এই কাকে নিয়ে এসেছো। যখন আমি তোমাকে বলতে যাব, তখন মেয়েটা আমার দিকে আমার মেয়ের একটা ছবি বের করে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তুমি ওর পিছনে ছিলে বলে দেখতে পাওনি, তাই অনিচ্ছা সত্ত্বেও ওই নকল মেয়েটাকে আমায় জড়িয়ে ধরতে হয়েছিল। আঙ্কেল, সত্যি আমি ব্যাপারটা আজ করতে পারি নাই। এত বড় একটা ভুল আমার দিয়ে কিভাবে হতে পারে? প্লিজ আঙ্কেল, আপনি আমাকে মাফ করে দিন। আমার অগোচরে সব কিছু হয়ে গেল। আর তাহসিনকে অনেক ধন্যবাদ যে সময় মতো আমাকে খবরটা দিয়ে দিয়েছে। আঙ্কেল, আপনাকে আমি কথা দিলাম, শেফাকে উদ্ধার করে নিয়ে আসবই। আপনার আদরের মেয়েকে আপনার কোলে ফিরিয়ে দিব। এখন আপনারা আমাদের বাসায় চলুন, কারণ এখানে থাকলে আপনাদের উপর আবারও অ্যাটাক করতে পারে। মাহফুজ শেফার বাবা মাকে নিয়ে তার নিজের বাসায় চলে আসে। বাসায় ঢুকতেই মাহফুজকে বিভিন্ন প্রশ্ন ছুড়ে মারে, কিন্তু শেফার বাবা মায়ের অবস্থা দেখে সবাই বুঝে যায় যে মাহফুজ কি জন্য তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। সবাই শেফার বাবা মাকে সাধ্য মতো সেবা করে, আর মাহফুজ বলে ওঠে, বাবা, আমি কালকে সকালেই রওনা দিব, কারণ আমার লোকেরা বিপদে আছে। ওদেরকে মারার জন্য এই মেয়েকে ভাড়া করে আনা হয়েছে। আমি না গেলে সব কিছু শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা তোকে আর বাধা দিচ্ছি না, কারণ তুই এখন এই পুরো দেশের হাল ধরছিস। তোকে আটকানোর মতো ক্ষমতা এখন আর আমাদের নেই। বাবা, আমাকে আটকানোর মতো ক্ষমতা তোমাদের এখনও অনেক আছে, বাট আমি দেশের জন্য কাজ করছি, তাই আমার ইচ্ছা থাকলেও তোমাদের সম্পর্কের মায়াজালে আটকে থাকা সম্ভব নয়। অতঃপর মাহফুজ সবার সাথে কথা বলে নিজের রুমে চলে গেল। ব্যাগ থেকে কোনো কাপড় বের করে নাই, তাই আর কিছু গোছানোর প্রয়োজন হলো না। পরদিন সকালে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। অতঃপর সবাইকে বিদায় দিয়ে শহরের দিকে রওনা দিল। শহরে পৌঁছানোর আগেই তাহসিনকে ফোন করলো আর বলে উঠল, এই তাহসিন, কই তুই? তোর সাথে খুব জরুরি কথা আছে। আরে আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি, সবাইকে নিয়ে একটু আলোচনা করছি। মিটিং এখনই শেষ কর, আর মাফিয়ার ছেলেদের এক জায়গায় জড়ো কর। একটা ছেলেও যেন বাদ না পড়ে। আমি এখনই আসছি। ওকে, তুই চলে আয়, কোনো চিন্তা করিস না, আমি সমস্ত ব্যবস্থা করে রাখছি। তুই আসলে মিটিং শুরু করব, ঠিক আছে? মাহফুজ ফোনটা কেটে দিয়ে দ্রুত মাফিয়ার আড্ডায় চলে যায়। নিজের আগুনরূপী ড্রেসটা পরে নিয়ে আড্ডায় প্রবেশ করে। সাথে সাথে সবাই কর্নিশ করে। মাহফুজ সবাইকে বসতে বলে, নিজেও বসে যায়। তাহসিন মাহফুজের কাছে এসে বসে আর বলে ওঠে, মাহফুজ, তোর কথা মতো সব ছেলেদের ডেকে এনেছি, একটাও বাধ্যই নয়। বরং তোকে গতকাল যে খবরগুলো দিয়েছিলাম সেগুলো তোর ছেলেরাই আমার কাছে পাঠিয়েছিল। তোমরা সবাই শোনো, তোমাদের সঠিক সময়ে করা কাজগুলোতে আমি খুব খুশি, কিন্তু আমার শরীরের রক্ত ফুটছে, কারণ এই রাজ আমার একটা কাছের মানুষকে
ওর নিজের কাছে জিম্মি করে রেখেছে। তার সাথে একটা লেডি মাফিয়াকেও পাঠিয়েছে আমাকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু রাজ আমার এই আগুনরূপী চেহারা কখনো দেখে নাই। আমাকে মন্ত্রী থেকে সরানোর জন্য এই কাজগুলো করছে। শুনলাম আজকে নাকি সজীবকে ওরা সবাই মিলে অ্যাটাক করবে। তো করুক অ্যাটাক, দেখি ওদের কলিজায় কত বড় সাহস যে আমার ডান হাতকে মারার প্ল্যান করে। তোমরা সবাই নিজেদের কাছে স্নাইপার নিয়ে চৌরাস্তায় প্রত্যেকটা বিল্ডিংয়ে অবস্থান করবে। সজীবের গায়ে যে হাত দেওয়ার চেষ্টা করবে তার মাথার খুলি যেন না থাকে। আজকে রাতে পুরো শহর জানবে যে আগুনরূপী হায়নাটা আবার ফিরে এসেছে। এই দেশে হিংস্র হায়না থাকতে কার বুকের পাটা আছে যে দেশকে ধ্বংস করতে চায়? ভাই আপনি কোনো চিন্তা করিলেন না, এই দেশে যে আক্রমণ করতে আসবে তাদের রক্তের বন্যা বইবে। আমরা আপনাকে ছাড়া কাউকে ভয় করি না। আজকে যদি সজীব ভাইয়ের কিছু হয় তাহলে শহরের লাশের বন্যা বয়ে যাবে, রক্তের নদী তৈরি করে ফেলবো। অতঃপর মাহফুজ আড্ডা শেষ করে বাসভবনের দিকে রওনা দেয়। এদিকে মাফিয়ার ছেলেরা সন্ধ্যার আগে চৌরাস্তায় চারিদিকে স্নাইপার নিয়ে ওত পেতে বসে আছে। আজকে যেন শহরে কোনো দৈত্যের আক্রমণ হবে। পুরো শহরটা যেন আজকে গুলির আওয়াজে কেঁপে উঠবে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসে। একটু পরে সজীব চৌরাস্তায় চলে আসে। তখনই প্রায় শতাধিক ছেলেপিলে সজীবকে সামনে থেকে ঘিরে ধরে। মাফিয়ার ছেলেরাও সবাই দিকে পজিশন নিয়ে বসে পড়ে। একটা ছেলে সজীবের দিকে আগাতেই স্নাইপারি গুলি গিয়ে সোজা মাথায় ঢুকে যায়। অতঃপর ছেলেরা সেই জায়গায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাহসিন প্রথমে অবাক হয়ে গেলেও পরে বুঝে ফেলে মাফিয়ার ছেলেরা তাকে চারপাশ থেকে গার্ড দিচ্ছে। সজীব নিশ্চিন্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। সজীব সামনে চোখ করে দেখে রাজ দাঁড়িয়ে আছে আর তার সাথে সেই ভাড়া করা মেয়েটা দাঁড়িয়ে আছে। এইটা দেখে তাহসিন রাগান্বিতভাবে বলে ওঠে, এই রাজ, তোর কত বড় সাহস আছে? এইবার আমার শরীরে আঘাত করে দেখ, আমার কাছেও আসতে পারবি না। তার আগে তোর প্রত্যেকটা ছেলেদের লাশ পড়ে যাবে। তুই কি মনে করেছিস আমি একা এসেছি? আমার পিছনে তাকিয়ে দেখ কত ছেলে পেলে আছে। তোদের সব কয়টাকে আজকে শেষ করে দিয়ে তারপর যাব। এই তোরা সবাই কি দেখছিস? ওই শয়তানটাকে যমদূতের কাছে পৌঁছে দে। রাজের কথাটা শেষ হতে দেরি হয়, কিন্তু রাজের ছেলেরা তাহসিনের দিকে এগোতে দেরি করে না। মাফিয়ার ছেলেরাও এই সময়ের অপেক্ষা করছিল। রাজের ছেলেরা তাহসিনের দিকে এগোতেই মাফিয়ার ছেলেদের স্নাইপার গুলো গর্জে ওঠে। এক এক করে রাজের ছেলেদের লাশ মাটিতে পড়তে থাকে। পুরো শহর গুলির আওয়াজে কম্পিত হয়ে গেছে। কোথাও কোনো সারা শব্দ নাই। এটা দেখে রাজ খুব ভয় পেয়ে যায়। ওর নিজের ছেলেদের এমন দশা দেখে কয়েক হাত পিছনে চলে যায়। রাজের এই অবস্থা দেখে লেডি মাফিয়া মেয়েটা বলে ওঠে, ওই রাজ, তুমি এমন করছো কেন? আজকে ওই সজীবকে আমি শেষ করে দিয়েই ছাড়বো। তুমি তো কাপুরুষের মতো দূরে সরে যাচ্ছ। আমি এক্ষুনি গিয়ে ওদেরকে শেষ করে আসছি, তুমি শুধু দেখতে থাকো। মাফিয়ার লেডির হাত ধরে ফেলে। এই মেয়ে, তোমার কি মাথা খারাপ নাকি? নিজেই নিজেকে মৃত্যুর হাতে ছেড়ে দিতে চাচ্ছ? আরে ছাড়ো তো তোমার আইডিয়া। আমি গেলাম ওই শয়তানটাকে মারতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকো। মেয়েটা রাজের থেকে হাত ছাড়িয়ে নিয়ে সজীবের দিকে এগোতে থাকে। মেয়েটা সজীবের কাছে আসতেই ঝড়ের মতো কয়েকটা গাড়ি এসে ওদেরকে ঘিরে ফেলে। তারপর গাড়ি থেকে মাহফুজ বের হয়ে আসে, কিন্তু শরীরে সে ভয়ঙ্কর পোশাকটা রয়েছে। মাহফুজ বের হয়েই মেয়েটার গলায় ধারালো একটা তরবারি ধরে। মেয়েটা এটা দেখে খুব ভয় পেয়ে যায়। রাজ মাহফুজের দিকে তাকাতে চোখ বড় বড় করে ফেলে, কারণ মেয়েটার গলায় যে এখন তরবারি ধরে রেখেছে সে আর কেউ নয়, মাফিয়া জগতের সবচেয়ে বড় খাতারনাক ট্রিপল এম। তবে তার আরও একটা নাম আছে, সেটা হলো আগুন। আগুন নামটা কেউ জানে না, যার কথায় পুরো মাফিয়া জগৎ পরিচালিত হয়। রাজ সরাসরি এসে মাহফুজের পা জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, আগুন ভাই, দয়া করে আমাকে মাফ করে দেন। আপনার কাছে আমাদের প্রাণটা ভিক্ষা চাচ্ছি। আমি জানতাম না যে সজীব আপনার লোক। তাহলে
কখনো ওকে মারার চিন্তা মনেই নিয়ে আসতাম না। প্লিজ মাফ করে দেন। এই রাজ, আমার পা ছেড়ে দে। এসব কি শুরু করলি? আমার কিন্তু এসব ভালো লাগে না। না ভাই, আপনাকে আমি খুব ভালো করেই চিনি। আমি জানি আপনি ক্ষমা না করলে আমার মাথা আর ঘাড়ের উপর থাকবে না। দয়া করে আমাদেরকে মাফ করে দিন। মাহফুজ রাজের কথা শুনে মনটা গলে গেল আর শান্ত কণ্ঠে বলে ওঠে, আচ্ছা, তোকে মাফ করে দিলাম। এবার উঠে দাঁড়া। আর তুই বললি যে আমাকে খুব ভালো করেই চিনিস, তো আমাকে কিভাবে চিনিস? বাবা ভাই, কয়েক বছর আগে আপনি মারুফুদের গ্যাংটাকে শেষ করে দিয়েছিলেন। সেই দিন ওইখানে আমিও ছিলাম। আমি আপনার জলজল করতে থাকা ক্ষুধার্ত হায়নার চোখগুলো দেখেছিলাম ভাই। সেদিনই আমি আপনাকে চিনে ফেলেছিলাম যে আপনি সেই ট্রিপলের নামক খতরনাক হায়না। আমার এই ছেলেদেরকে জমের দরজায় পাঠানোর জন্য আপনি একাই যথেষ্ট। সবই তো বুঝলাম, কিন্তু তুই যে এই মেয়েটাকে এনেছিস সেটা কি জন্য? আর মেয়েটাকে নিয়ে এসেছিস কেন? শেফা মেয়েটাকে কোথায় আটকে রেখেছিস বল। ভাই ভাই, আপনি শান্ত হন, রেগে যাবেন না। আমি সবই বলছি। ভাই, যখন খবর পেলাম যে সজীব আমার ছেলেদেরকে মেরে রেখেছে, তখন গোপনে ওকে মারার জন্য মেয়েটাকে হায়ার করেছিলাম। আর এই মন্ত্রী আমাকে হুমকি দিয়েছিল, তাই ওকে শেষ করার জন্য সব প্ল্যান করেছিলাম। কিন্তু আমি জানতাম না যে আপনার ছেলেরা সব কিছু জেনে গেছে। আর ভাই, শেফাকে এই মেয়েটা কোথায় রাখছে সেটা আমার জানা নাই। মাহফুজের রাজের কথা শুনে মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল। শরীরে যেন আগুন জ্বলছে আর বলে ওঠে, ওই রাজ, তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যা, না হলে তোকে এখানে শেষ করে দিব। আর সজীব, তুই মেয়েটাকে নিয়ে আমাদের ডেরায় নিয়ে চল, ওর থেকে আমার কিছু জানার আছে। অতঃপর রাজ মাহফুজের রাগান্বিত চোখ দেখে ভয়ে দৌড়ে পালায়। সজীব মেয়েটাকে নিয়ে গিয়ে গাড়িতে বসায়। তারপর কিছুক্ষণের মধ্যে সবাই মাফিয়ার ডেরায় গিয়ে উপস্থিত হয়। সজীব মেয়েটাকে একটা রুমে বন্দি করে রাখে, চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখে যাতে করে ছোটাছুটি না করতে পারে। মাহফুজ একটু পরে মেয়েটার কাছে এসে বসে, তারপর সমস্ত বাধা খুলে দেয়। মেয়েটা মাহফুজের ভয়ঙ্কর রূপ দেখে খুব ভয় পেয়ে যায়। তখনই কান্না করে দেয় আর বলে ওঠে কান্না করতে করতে, প্লিজ আমাকে মাফ করে দিন, আমাকে মারবেন না, আমার অনেক ভুল হয়ে গেছে। এই মেয়ে, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? তোমাকে মারার প্রয়োজন হলে তখনই শেষ করে দিতাম। এই এতক্ষণে তোমার লাশের টুকরো শহরের বিভিন্ন জায়গায় থাকতো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার থেকে আমি কয়েকটা প্রশ্নের উত্তর জেনে তোমাকে ছেড়ে দিব। অতএব চুপচাপ মেরে বসে থাকো। মেয়েটা মাহফুজের কথায় চুপ করে বসে থাকে আর একটাও কথা বলে না। এইটা দেখে মাহফুজ বলে ওঠে, এই মেয়ে, তোমার নাম কি? জি, আমার নাম নীরা। তো তুমি যে রাজের কথা এখানে চলে আসলে, একবার তো সব কিছুর খোঁজ নিয়ে তারপর আসতে পারতে। তুমি থাকো কোথায়? আমি থাকি আমেরিকাতে, সেখানে আন্ডারওয়ার্ল্ডের ডন টমের আন্ডারে কাজ করি। রাজের সাথে টমের বেশ ভালো বন্ধুত্ব আছে। টমের মুখে ট্রিপল এম এর কথা অনেক শুনেছি, কিন্তু জানতাম না যে সে কে, বরং কোথায় থাকে ট্রিপল এম। শুনেছিলাম টমের মতো শতাধিক ডন ট্রিপল এম এর আন্ডারে কাজ করে। আর আজকেই তোমাকে আমি সামনে থেকে দেখছি, কিন্তু এখনো তোমার মুখ দেখতে পারলাম না। আমি যেটা জানতে চাইবো তুমি শুধু সেটার উত্তর দিবে। এর থেকে বেশি কিছু আমি তোমার থেকে আশা করছি না। তো এবার বলো, শেফাকে তুমি কোথায় আটকে রেখেছো? হ্যাঁ, আমি সব বলে দিচ্ছি। শেফালিকে একটা পুরানো কারখানায় আটকে রেখেছি, তবে ও ভালো আছে। আমার গার্ডরা সব সময় ওকে দেখে শুনে রাখছে, ওর কোনো সমস্যা হবে না। তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই তোমাকে শেষ করে দেই, কিন্তু তুমি মেয়ে বলে তোমাকে ছেড়ে দিচ্ছি। চলো, এখনই আমাকে শেফার কাছে নিয়ে যাবে। জানি না তোমার চামচারা ওকে কোন অবস্থায় রাখছে। মাহফুজ নীরাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। তাহসিন খুব দ্রুত ড্রাইভ করতে থাকে। নীরা তাহসিনকে রাস্তা দেখিয়ে সেই কারখানাতে নিয়ে যায় যেখানে শেফাকে আটকে রাখা হয়েছে। মাহফুজ নীরাকে গাড়ি থেকে নামিয়ে দিল। কারখানার চারপাশে অনেক ছেলে পেলে দাঁড়ানো, সবার হাতে বড় বড় অস্ত্র। মাহফুজকে দেখেই সবাই তাদের দিকে বন্দুক তাক করে, কিন্তু মেয়েটার চোখের ইশারায় সবাই বন্দুকগুলো নামিয়ে ফেলে। নীরা মাহফুজকে নিয়ে ভিতরের দিকে যেতে থাকে। প্রত্যেকটা জায়গায় পাহারা দেওয়া হচ্ছে। মাহফুজ ভিতরের দিকে যেতেই একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়।
তখনই মাহফুজ নীরার হাত ছেড়ে দিয়ে দৌড়ে একটা রুমে চলে যায়। মাহফুজ রুমে ঢুকেই দেখে বিছানায় একটা মেয়েকে বসিয়ে রাখা হয়েছে। মেয়েটাকে দেখতে জান্নাতি হুরের থেকে কোনো অংশে কম না। আল্লাহ নিজ হাতে আদর করে তৈরি করেছে মনে হয় মেয়েটাকে। মাহফুজের আর বুঝতে বাকি রইল না যে এটাই শেফা। দুইটা মেয়ে শেফাকে খাওয়ানোর জন্য খুব চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই খাওয়াতে পারছে না। তখন মাহফুজ আর চুপ করে থাকতে পারল না, অতঃপর বলতে লাগলো, এই শেফা, খাবারগুলো খেয়ে নাও, না হলে তো অসুস্থ হয়ে যাবে। শেফা নতুন কারোর গলার আওয়াজ পেতেই পাশ ফিরে তাকায়, দেখে মাহফুজ দাঁড়িয়ে আছে। শেফা আর একটু অপেক্ষা না করে মাহফুজকে এসে জড়িয়ে ধরে আর বলে ওঠে, প্লিজ মাহফুজ, তুমি আমাকে বাঁচিয়ে নাও। আমি এই কয়দিন একটা জাহান্নামের মধ্যে বসে আছি, আর এইখানে থাকলে আমার মৃত শরীর বের হবে। প্লিজ তুমি আমাকে বাঁচিয়ে নিয়ে চলো। আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে আসবে। বলেই ফুপিয়ে কান্না করতে থাকে। মাহফুজ শেফার কথা শুনে অবাক। সে অনেক আগে ওকে দেখেছিল, ওর চেহারা পর্যন্ত মাহফুজের মনে নাই, আর মেয়েটা কিনা একবারেই তাকে চিনে ফেলল। শেফা কাঁদতে কাঁদতে মাহফুজের কাপড় ভিজিয়ে ফেলেছে। অতঃপর শেফার এত কান্না দেখে মাহফুজ বলে ওঠে, আরে শেফা, তুমি এত কান্না করছো কেন? এবার তো কান্না থামাও, আমি চলে এসেছি, তোমার আর কেউ ক্ষতি করতে পারবে না। শেফা মাহফুজের বুক থেকে মাথা উঠায়। শেফা তো কাঁদতে কাঁদতে প্রায় শেষ, ছোট বাচ্চাদের মতো কেঁদেই চলেছে। অতঃপর মাহফুজ আবার বলে ওঠে, আচ্ছা, তুমি আমাকে একবারেই কিভাবে চিনে ফেললে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। উফ আল্লাহ, এই ছেলেটা এখনো বোকাই থেকে গেছে। আরে তুমি হলে এদেশের প্রধানমন্ত্রী, তোমাকে কে না চিনে থাকতে পারে? হ্যাঁ, আমি দেশের বাইরে থাকলেও সব খোঁজ খবর রাখি। বোকা কোথাকার, তোমার মাথায় কি বুদ্ধি নেই? ও তাই বলেন রাজরানী, এখন তো মুখ থেকে ঠিকই বুলি ফুটছে, আর একটু আগে তো নাকে কান্না করছিলে। আমি আসলাম আর আমাকে কিনা এখন অপমান করছো। অতঃপর মাহফুজের মুখে এই কথা শুনে শেফা আবার ইচ্ছে করে কান্না করে দেয় আর বলে ওঠে কাঁদতে কাঁদতে, তুমি একটুও ভালো না। এখন তো আমাকে দুর্বল পেয়ে রাগ করছো। হ্যাঁ, রাগ করো তুমি, আমার আর কি করার আছে? আমি মরে গেলেই ভালো হতো। ইয়া আল্লাহ, আমাকে উঠিয়ে নাও। অতঃপর এই কথা বলে আবারও ইচ্ছে করে ন্যাকা কান্না করা শুরু করে দেয়। অতঃপর মাহফুজ আবার বলে ওঠে, এই রে, আবারও শুরু হয়ে গেল, মনে হয় বেশি বলে ফেলছি। থাক, এই যে নিজের কান টেনে দিলাম, আর কখনো কিছুই বলবো না। ও আল্লাহ রে, নিজের কান টেনে নিজেই ব্যথা পাইছি। অতঃপর মাহফুজ শেফাকে কোনোভাবে শান্ত করলো আর বলে উঠল, তো শেফা, এবার চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আঙ্কেল আন্টি খুবই চিন্তা করছে, তোমাকে নিরাপদে পৌঁছে দিতে পারলেই আমার শান্তি। মনে মনে ওনার শান্তি? আমি তোমার শান্তি বের করছি, দাঁড়াও। সেই কবে থেকে তোমাকে ভালোবাসি, তোমার কথাই চিন্তা করি, আর আজকে কান্না করে তোমাকে জড়িয়ে ধরলাম। কিন্তু তুমি জড়িয়ে ধরলেই না, রোবটের মতো দাঁড়িয়ে থাকলে। একবার শুধু বাসায় যাই, দেখো তোমার শাস্তি কেমন করে দেই, অবস্থা বেহাল করে ছাড়বো। অতঃপর মাহফুজ শেফাকে ঠিকঠাক করে নিয়ে ওর ব্যাগ তুলে দিল। তারপর রুম থেকে বের হতেই দেখি সব ছেলেপেলেরা নীরা আর মাহফুজের দিকে বন্দুকগুলো তাক করে রাখছে। নীরা করুণ দৃষ্টিতে মাহফুজের দিকে তাকিয়ে আছে। ঘটনা কি ঘটছে মাহফুজ তার কিছুই বুঝতে পারছে না। অতঃপর সে অজান্তে বলে ওঠে, এই নীরা, এইসব কি হচ্ছে? সবাই এভাবে বন্দুক ধরে রাখছে কেন? মাহফুজ, আমার কিছুই করার নাই। এই ছেলেগুলো সবাই রাজের দলের। রাজ আমাকে বলেছিল শেফাকে ফাঁসিয়ে তোমাকে না মারতে পারলে আমাকে মেরে ফেলবে, কিন্তু কিভাবে মারবে সেটার কোনো ইঙ্গিত দিয়ে যায় নাই। কিন্তু আজকে আমি ঠিকই বুঝে গিয়েছিলাম যে আমি মারা যেতে চলেছি, কারণ শেফাকে তোমার হাতে তুলে দিচ্ছি, আর তোমাকেও শেষ করতে পারি নাই। জানো মাহফুজ, এই বাংলাদেশে আসার সময় তোমাকে মারার জন্য সব রকমের প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু এখানে এসে তোমাকে মারা তো দূরের কথা, তোমার মায়ায় পড়ে যায়। তাই তোমাকে আর শেষ করা আমার পক্ষে পসিবল না। আমরা সবাই এখন মারা যেতে চলেছি। এই বলেই নীরা কেঁদে দিল। মাহফুজ রুমের চারিদিকে তাকিয়ে ভালোভাবে দেখল, সব জায়গা থেকে তাদেরকে ঘিরে রাখা হয়েছে। এক কদম পা বাড়ালেই মাথার খুলি উড়ে যাবে, কিন্তু চারপাশের ছেলেগুলোকে মাহফুজের কাছে
বাচ্চা মনে হচ্ছে, যাদের বস মাহফুজ, আর তারাই না জেনে মাহফুজের মাথায় অস্ত্র ঢুকেছে। হা হা হা, ব্যাপারটা খুবই হাস্যকর। মাহফুজ মুচকি একটা হাসি দিয়ে পকেটে থাকা হাত দিয়ে একটা বাটনে চাপ দিল। তার ঠিক 10 সেকেন্ড পরেই বাইরে থেকে অনেকগুলো বন্দুক একসাথে গর্জে উঠল। ছেলেগুলো পেছন ফিরে তাকাতেই সবার মাথা ছিদ্র করে গুলি বেরিয়ে গেল। তাহসিন সহ অনেকগুলো দানব আকৃতির লোক রুমের ভিতরে প্রবেশ করলো। মাহফুজ এদেরকে দেখে পৈশাচিক একটা হাসি দিল। এদিকে শেফা কিছুতে ভয় পেয়ে মাহফুজকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে, কোনোভাবেই ছাড়তে চাইছে না। এইটা দেখে মাহফুজ আবার বলে ওঠে, এই শেফা, তোমার আবার কি হলো? এভাবে শক্ত করে ধরে রাখলে কেন? এইসব দেখে আমার খুব ভয় করছে। আমি মাথা তুলবো না, আমার খুব ভয় করছে। এই দানবগুলোকে ঘর থেকে বের করো, আমি এদেরকে সামনে দেখতে চাই না। প্লিজ এদের বের করো, আমার ভয় করছে। মাহফুজ শেফার কথা শুনে ওদের দিকে ইশারা করতেই সবাই চলে গেল। তারপর শেফাকে বিছানায় বসিয়ে শান্ত করলো আর বলে উঠল, এই যে শেফা, দেখো এখানে আমরা ছাড়া কেউ নাই, ওই দানবগুলো চলে গেছে। শেফা চোখ খুলে মাহফুজের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল, আর এক হাসি দিয়েই মাহফুজ ক্রাশ খেয়ে গেল। নীরা মাহফুজের দিকে এগিয়ে আসলো আর মাহফুজকে বলে উঠল, আচ্ছা মাহফুজ, তুমি বলো তো যে এরা হঠাৎ করে কই থেকে আসলো, আর এরা কারা? এদেরকে দেখে তো মানুষ বলে মনে হচ্ছে না, আমার মাথায় তো কিছুই আসতেছে না। আরে এরা মানুষরূপী এক একটা হিংস্র জানোয়ার। এদেরকে আমি মাটির নিচে গোপনভাবে ট্রেনিং করাই, আর আমার প্রশিক্ষক এদেরকে এইভাবে তৈরি করে দেয় যাতে যে কোনো প্রতিকূল পরিবেশে এরা ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু বাইরে থেকে তোমার লোকেরা জানলো কিভাবে যে তুমি বিপদে আছো? তুমি তো ভিতরে একা ছিলে, তাহলে? আরে পকেটে হাত দিয়ে অ্যালার্ট বাটনটা অন করে দিয়েছিলাম, তাই তাহসিন সংকেত পেয়েই বাইরে থেকে চলে আসে। আর ওই হিংস্র হায়নাদের কথা বলছো তো? এখানে আসার আগেই আমি অনুমান করেছিলাম যে বড় কিছু একটা ঘটতে পারে, যেটা হঠাৎ করে সামাল দেওয়া সম্ভব নয়। তাই আমার গোপন বাহিনীকে এখানে আগে থেকেই পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা, অনেক কথা হলো, এবার তোমাকে তোমার দেশে পাঠানোর ব্যবস্থা করছি। চলো আমরা যাই। নীরা হঠাৎ করে মাহফুজের দুটো হাত ধরে ফেলে আর বলে উঠে কাঁদতে কাঁদতে, প্লিজ মাহফুজ, তুমি এমনটা করো না। অনেক বড় একটা সত্যি, কেউ জানে না আমি এই বাংলাদেশের বংশভূত মেয়ে। কোনো একটা কারণে আমার বাবা মা আমেরিকায় চলে যায়, তারপরে কিভাবে তারা মাফিয়াদের সাথে সংযুক্ত হয়ে যায়। কোনো একটা কারণে আমার বাবাকে তারা মেরে ফেলে। আমার আম্মু আমার বাবাকে হারানোর শোকে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে। টম আমাকে বলেছিল আমি কাজগুলো ঠিকভাবে করতে পারলেই আমার মায়ের অপারেশন করিয়ে দেবে, কিন্তু আমি কাজটা করতে পারলাম না। টম আমাকে কিছুতেই ছেড়ে দেবে না, কারণ যে কোনোভাবে সে জেনে যাবে যে আমি টমের ব্যাপারে সব কিছু বলে দিয়েছি। আমাকে আর আমার আম্মুকে টম শেষ করে দিবে। এই মেয়ে, একদম চুপ করো তো। আমি থাকতে তোমার আর তোমার মায়ের গায়ে কে হাত দেয় সেটাও খুব ভালো করে দেখব। এখন চলো শেফাকে বাসায় দিয়ে আসি, তারপর যা করার করে নিব। মাহফুজ সবাইকে নিয়ে শেফাকে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রাতেই তারা সবাই পৌঁছে যায়। শেফার বাবা মা তো শেফাকে পেয়ে খুব খুশি, যেন হাতে আকাশের চাঁদ ফিরে পেয়েছে। নীরা দূর থেকে দাঁড়িয়ে সবার খুশি দেখে কান্না করেছিল। বিষয়টা মাহফুজের চোখে এড়ালো না। মাহফুজ তার আম্মুকে ইশারা করলো নীরাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তখন তার আম্মু নীরার কাছে চলে গেল আর শান্তভাবে বলে ওঠে, কি হলো নীরা মা, তুমি এভাবে দূরে দাঁড়িয়ে কান্না করছো কেন? এইদিকে আসো, তোমাকে একটু আদর করে দেই। আন্টি, কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। আমার আম্মু মৃত্যু পথযাত্রী। আমার আর আদর করার মতো আপন কেউ নাই। আমি মনে হয় এবার এতিম হয়ে যাব। এই মেয়ে, পাগলের মতো কিসব বলছো? তোমার আম্মুর কিছুই হবে না, আর এখন থেকে আমি তোমার আরেকটা আম্মু। সো আর কান্না করলে ভীষণ মার লাগাবো কিন্তু। নীরা কাঁদতে কাঁদতে মাহফুজের আম্মুকে জড়িয়ে ধরলো
আর আম্মু নীরাকে পরম মমতায় আগলে নেয়। সবার চোখেই খুশির পানি। সবাই রাতে খাবার শেষ করে আড্ডা দেয়, রাতে অনেক মজা করে। নীরা জীবনের কিছু করুণ কাহিনী সবাইকে শোনায়, সাথে এটাও বলে যে টমের সব গোপন কথা মাহফুজকে বলবে, যাতে করে টমের সব কুকীর্তি ধরতে পারে। রাতে সবাই নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পুরো শহর আতঙ্কে কেঁপে ওঠে, কারণ মাফিয়ার ছেলেদের রক্তে পুরো একটা এলাকা ভেসে গেছে। সবার মুখে এখন একটাই আতঙ্ক, মাফিয়া বস ট্রিপল এম ওরফে আগুনের ভাই আবার নিজের রূপে ফিরে এসেছে। আর খারাপ কাজ করার জন্য মাফিয়ার ছেলেদেরকে আগুন ভাই শেষ করে দিয়েছে। সব মাফিয়া লিডারদের বুকে ভয় ধরিয়ে দিয়েছে ট্রিপল এম। পুরো শহরের লোকজন আতঙ্কে ঘর থেকে বের হতে পারছে না। কখন কাকে মাফিয়ার দল মেরে ফেলে, কোনো সন্ত্রাসীদের বুকে সাহস হচ্ছে না কোনো খারাপ কাজ করার, কারণ ট্রিপল এম এর নামে ভয়ে সবাই খারাপ কাজ করার কোনো কথা ভুলেই গেছে। মাহফুজ ঘুম থেকে উঠে এসব খবর দেখছিল। হঠাৎ করে নীরা রুমের ভেতরেই চলে এলো। তারপর টমের সম্পর্কে এমন একটা খবর দেয় যেটা শুনে মাহফুজ নীরাকে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে গলা টিপে ধরে। আর মাহফুজ প্রচণ্ড রেগে গিয়ে তুই করে বলা শুরু করলো, এই নীরা, কি বললি তুই? কথাটা আবার বলতো। মাহফুজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি মারা যাবো তো। আচ্ছা, তোকে ছেড়ে দিলাম, এবার সব কিছু ক্লিয়ার করে বল, একটাও বাদ রাখবি না। নীরাকে মাহফুজ তার গলা ছেড়ে দেওয়ার পর জোরে শ্বাস নিতে থাকে আর বলতে থাকে, মাহফুজ তুমি একটু শান্ত হয়ে বসো, আমি সব বলছি। আমেরিকাতে তোমার একটা বন্ধু ছিল যে তোমার হয়ে গুপ্তচরের কাজ করছিল। তাকে টম নিজে হত্যা করেছে আর বাংলাদেশে হামলা করার জন্য আন্ডারওয়ার্ল্ডের অনেকগুলো টিমকে একত্র করেছে। টম এতদিন ধরে শুনেছি তোমার বশে ছিল, কিন্তু এখন তোমাকে হত্যা করার প্ল্যান করছে। খুব তাড়াতাড়ি বাংলাদেশে হানা দিবে। টম আমার প্রাণপ্রিয় বন্ধুকে মেরে ফেলেছে, ওকে আমি জ্যান্ত কবর দিয়ে দিব। আবার আমার দেশের উপরে হামলা করার মতো জঘন্য প্ল্যান করছে টম। এই দেশের মাটিতে একবার আসুক, বেঁচে ফিরতে পারবে না। আর নীরা, তোমার সাথে তখন অমন করার জন্য আমি দুঃখিত। আসলে আমার খুব রাগ হয়ে গিয়েছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। ও এই কথা বলছো? আরে না, আমি কিছুই মনে করি নাই। কিন্তু আমার জন্য একটা খারাপ খবর আছে। আমার আম্মুকে 2 দিনের মধ্যে চিকিৎসা করাতে না পারলে মারা যাবে। এখন আমি কি করব? এই মেয়ে, কান্না করছো কেন? আমি তো তোমাকে বলছি যে তোমার মায়ের কিছু হতে দিব না। আমি আজকে আমেরিকাতে থাকা মাইকেল নামের একটা ডনকে বলে দিব, যাতে করে কঠোর নিরাপত্তার সাথে তারা তোমার আম্মুকে চিকিৎসা করায়। মাইকেল আমার খুব কাছের একজন বন্ধু, তুমি কোনো চিন্তা কইরো না। আচ্ছা, বাসায় কি কিছু রান্না হয়েছে? হ্যাঁ, সব রান্না হয়ে গেছে। ফ্রেশ হয়ে নিচে চলে এসো, আমি আর আম্মুকে একটু সাহায্য করে আসি। ও আর একটা কথা, শেফা তোমাকে ওর ঘরে গিয়ে দেখা করতে বলেছে, কি জরুরি কথা আছে বলে। অতঃপর এই বলে নীরা রুম থেকে চলে যায়। মাহফুজ বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর সোজা সোফার ঘরের দিকে যেতে লাগলো। কারণ শেফা যে কোয়ালিটির মেয়ে, তাতে মাহফুজ দেখা না করলে কোনো সময় কি করে ফেলবে বোঝা বড় দায়। শেফার রুমের দরজায় গিয়ে দাঁড়ায় মাহফুজ আর বলে ওঠে, শেফা, আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, তুমি চলে আসো। আমার রুমে আসার জন্য আবার অনুমতি নিতে বলেছি নাকি? দূর পাগলি, কি বলো এসব? তুমি এখনো ছোট আছো নাকি? হুট করে তোমার রুমে ঢুকে পড়লে সেটা ভালো হবে না, কারণ তোমার নিজের একটা সেফটি আছে। রুমের ভিতরে গিয়ে শেফার সামনে দাঁড়ালাম। হ্যাঁ, এবার বলো কি বলবে। শেফা বিছানা ছেড়ে নেমে মাহফুজের একদম কাছে চলে যায়। মাহফুজ শেফার আচরণ দেখে অবাক হয়ে যায়। শেফা একদম কাছে চলে আসলে মাহফুজ পিছিয়ে যায়। শেফা এদিকে মাহফুজের দিকে এগোতেই থাকে। মাহফুজ পিছনে যেতে যেতে দেয়ালের সাথে ধাক্কা লাগে। পিছনে আর যাওয়ার কোনো উপায় নাই। এটা দেখে মাহফুজ বলে ওঠে,
এই শেফা, তুমি কি কি করছো? আমার কিন্তু অনেক ভয় করছে। আমি আবার কি করব? আমি আমার হবু স্বামীর দিকে এগোচ্ছি। কি বলছো হবু স্বামী মানে? আমি তোমাকে বিয়ে করলাম কখন? তোমার মাথা ঠিক আছে তো? বিয়ে করতে হবে না, আমি তোমাকে খুব ভালোবাসি। সেই দিন আমাকে দেখে একভাবে আমার দিকে তাকিয়েছিল, মনে করেছো সেটা আমি বুঝি নাই? তোমাকে আমি সেই কবে থেকেই ভালোবেসে আসছি। তোমাকে পাওয়ার জন্য তখনও আমার যোগ্যতা হয় নাই। সেদিন আমাকে বাঁচানোর সময় আমি তোমাকে জড়িয়ে ধরলাম, মনে করলাম তুমিও আমারে জড়িয়ে ধরবে। জানো, তখন কত আশা নিয়ে তোমাকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু তুমিই জড়িয়ে ধরলে না। তার উপর আমাকে কয়টা জ্ঞানের বাণী শুনিয়ে দিলে। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। এখন বলো, তুমি আমাকে পছন্দ করো না, আমাকে ভালোবাসো না? মনে মনে এই রে কোন জায়গায় ফেসে গেলাম। এখন তো মিথ্যা বলতেও পারবো না। দেখি কথাটা ঘোরানোর চেষ্টা করি। না মানে শেফা, হয়েছে কি, আমি তোমাকে, আচ্ছা শেফা, আমাকে আগে ছেড়ে দাও, খুব ক্ষুধা লাগছে। তারপর যা মনে চাই সেটাই জেনে নিও। তুমি বলে আমাকে ভালোবাসো, তো ভালোবাসার মানুষকে এভাবে খিদে পেট নিয়ে আটকে রাখলে একটু মায়া হচ্ছে না তোমার? শেফা মাহফুজের কথা শুনে ছেড়ে দিল। মাহফুজও হাঁপ ছেড়ে এই যাত্রায় বেঁচে গেল। আর শেফা বলে ওঠে, এই মাহফুজ, তুমি আগে বলবে না যে তোমার ক্ষুধা লাগছে? আমি কি তোমাকে কষ্ট দিতে চাই নাকি? আচ্ছা, আগে গিয়ে খেয়ে আসো, কিন্তু আজকে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আচ্ছা, সব পরে দেখা যাবে, তাহলে আমি গেলাম। হ্যাঁ। অতঃপর মাহফুজ এক দৌড়ে ঘর থেকে বের হতে যাবে, তখনই শেফা পিছন থেকে আবার ডাক দিল আর বলল, এই যে মাহফুজ, একটা কথা শোনো। তুমি যতই কথা ঘোরাও না কেন, আমার আর তোমার বাবা মায়ের সাথে আমি কথা বলে নিয়েছি। তারা আমার কথায় বিয়েতে রাজিও হয়ে গেছে। আমি তোমাকেই বিয়ে করব, আর কাউকেই না। তুমি আমার থেকে বাঁচতে পারবে না। মাহফুজ শেফার আর কোনো কথা না শুনে রুমে থেকে তাড়াতাড়ি বের হয়ে গেল। মেয়েটা নাজেহাল করে ছেড়েছে মাহফুজকে, কিন্তু পরে কি বলল? আমাদের বিয়ের কথা ফাইনাল করে ফেলেছে? বাবা মাও রাজি হয়ে গেছে নাকি? আচ্ছা, আগে খেয়ে নেই, তারপর মায়ের কাছে থেকে শুনে নিব। অতঃপর মাহফুজ খাওয়া দাওয়া শেষ করে প্রথমেই মাইকেলের কাছে ফোন দিল আর নীরার মায়ের চিৎকারের জন্য সব ব্যবস্থা করতে বলল। অতঃপর তার মায়ের কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। মাহফুজ আচমকা এমনভাবে ধরাতে তার মা চমকে উঠল। অতঃপর পিছনে ঘুরে মাহফুজকে দেখে শান্ত হলো আর বলে উঠল, কিরে, কিছু বলবি? এভাবে ধরলি কেন? আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিস। তুমি বলে শেফার সাথে আমার বিয়ের কথা বলে নিয়েছো? আমার বিয়ে নাকি ঠিক করে ফেলেছো আমাকে না জানিয়ে? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, তোর বিয়ে শেফার সাথেই ঠিক করেছি। আম্মু, তুমি কি বলছো এসব? আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? আমি তো এখনো, উফ আল্লাহ গো, গেলাম গো। এই কেডারে আমার কানটা টেনে ধরলো। তোর আব্বাজান তোর কান ধরছে। ওই দামি পোলা, কি বললি তুই? তোর এখন বিয়ের বয়স হয় নাই, পুরো একটা দেশকে কন্ট্রোল করস, তার বলে আবার বিয়ের বয়স হয় নাই? আমার সেপা মা তোকে খুব ভালোবাসে, তুইও তো তাকে খুব ভালোবাসিস, তাই না? তা বিয়ে করবি না কেন এখন? এই আব্বু, শেফা তোমার কাছে আমায় নিয়ে কি বলেছে বলো তো একটু শুনি। তুই ওকে ভালোবাসিস তাই বলছি, আর বেশি কথা শুনতে চাই না আমি। তোদের এই মাসের মধ্যেই বিয়ের ব্যবস্থা করব আমি। তুই কি বুড়ো হয়ে গেলে বিয়ে করবি নাকি? আরে এখনো বড় হলাম না, বুড়ো বলতেছে? আমি বড় হইনি বলেই তো বিয়ের কথা বলতেছি না। আর একবার যদি বড় হোসনি বলিস তাহলে তোর কান ছিঁড়ে ফেলবো, আমি বলে দিলাম। আমার মাথা গরম করিস না কিন্তু। এই না না, সেটা দরকার নাই, আমি বিয়ে করব। এবার তাহলে রুমে যাই। উফ, বাঁচা গেল। কোনো রকমে আব্বুর হাত থেকে ছুটে আসলাম। এখন ওই শেফার কাছে যাব। মেয়েটাকে এবার শিক্ষা না দিলে হচ্ছে না। আর আমি ওকে ভালোবাসি সেটা বুঝলো কেমন করে? যাই হোক, এখন গিয়ে আগে ওর অবস্থা খারাপ করব। একটু রাগ নিয়ে শেফার দরজা খুলে রুমে ঢুকলাম। শেফা দেখে আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করছে। শেফা দরজা খোলার আওয়াজ পেয়ে পিছন ঘুরে তাকায়, দেখে মাহফুজ একটু রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছে। এইটা দেখে শেফা বলে ওঠে, কি হলো গো তোমার? এইভাবে রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছো কেন? মনে হচ্ছে আমাকে চিবিয়ে খাবে। এই শেফা, তুমি বাবা মাকে কি বলেছ?
আমি তোমাকে অনেক ভালোবাসি? শেফা মাহফুজের কথা শুনে একদম মাহফুজের কাছে চলে আসে আর বলে ওঠে, হ্যাঁ আমি বলেছি যে তুমি আমাকে অনেক ভালোবাসো। একটা সত্যি কথা বলো তো, আমাকে তুমি ভালোবাসো না? হ্যাঁ তোমাকে ভালোবাসি, কিন্তু এখনই তোমাকে বিয়ে করতে পারবো না। আমার অনেক কাজ আছে, বিশেষ করে মাহফুজ আর কথা বলতে পারে না। শেফা হুট করে মাহফুজের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। শেফার নরম ঠোঁটের ছোঁয়া পেয়ে মাহফুজ তখনই ভিন্ন একটা জগতে চলে যায়। শেফা খুব করে মাহফুজের ঠোঁট চুষতে থাকে। শেফার এই কাহিনী দেখে মাহফুজ অবাক হয়ে যায়। মাহফুজ নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু শেফার থেকে নিজেকে কোনোভাবেই ছোটাতে পারে না। শেফা কিস করতেই থাকে। একসময় মাহফুজের কোমর জড়িয়ে ধরে। মাহফুজ বুঝতে পারে তারা দুজনে খারাপ দিকে চলে যাচ্ছে। তখনই মাহফুজ শেফাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। শেফা মাহফুজের ধাক্কা খেয়ে বিছানায় গিয়ে পড়ে। মাহফুজ অনেক জোরে হাঁপাতে থাকে আর বলে ওঠে, এই শেফা তুমি এটা কি করলে আমার সাথে? কেন, ভুল কিছু তো করি নাই। আমার নিজের অস্তিত্ব তোমার মধ্যে রেখে দিলাম, যাতে করে কেউ আর নজর দিতে না পারে। ও তাই নাকি? তাহলে আমাকেও তো এই কাজটা করতে হবে, যাতে আমার বউয়ের দিকে কেউ নজর না দিতে পারে। এই না, এখন আর না, যাও গিয়ে নিজের কাজগুলো করো। যা করার সব বিয়ের পরে করবা। শেফা লজ্জা মাখা মুখে মাহফুজকে বের করে দেয়। মাহফুজ একটা মুচকি হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। তখনই মনে পড়ে গেল নীরার মায়ের চিকিৎসার জন্য মাইকেলকে বলেছিল। এখন কি অবস্থা সেটা জানার দরকার। আর দেরি না করে মাইকেলকে ফোন করলো আর বলে উঠল, হ্যাঁ ভাই বলেন, কেমন আছেন আপনি? কোনো খোঁজ খবরই পাওয়া যায় না আপনার। আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বলো, নীরার মায়ের কি অবস্থা? ওনাকে হসপিটালে ভর্তি করেছিস তো? ভাই হসপিটালে ভর্তি করেছি, কিন্তু একটা বড় প্রবলেম হয়ে গেছে। আপনাকে জানাবো নাকি জানাবো না সেটা নিয়েই কনফিউশনে আছি। মাহফুজের মাইকেলের কথা শুনে বুকটার মধ্যে একটা বাড়ি দিল আর বলল, কিরে মাইকেল, নীরার মায়ের আবার কিছু হয় নাই তো? আরে না ভাই, ওনার কিছুই হয়নি। আমাদের সাথে অন্য একটা ব্যাপার ঘটেছে। অনেক বড় অপারেশন করতে হবে, তাই ডক্টর ওনার নিজের পরিবারের লোককে চাইছেন, কারণ ডাক্তাররা কোনো প্রকার দায়ভার নিতে চাচ্ছেন না। বুঝতেই তো পারছেন, একটা দেশের বাইরে একটা ব্যাপার, আর প্রচুর টাকাও লাগবে। আমাদের কিছু টাকার কমতি পড়ে গেছে। তো বিষয়গুলো আমাকে আগে জানালেই তো পারিস, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই। আর হ্যাঁ, আমি আগামীকাল রাতের ফ্লাইটে ওনার মেয়েকে নিয়ে চলে আসব। আগে থেকেই সমস্ত ব্যবস্থা করে রাখবি। মাহফুজ কথা বলা শেষ করে নীরার রুমের দিকে যায়। নীরার রুমে ঢুকতে গিয়ে দেখে দরজা বন্ধ। মাহফুজ অনেক ডাকার পরও নীরা দরজা খোলে না। তখন মাহফুজ দরজা জোরে ধাক্কা দিয়ে ভিতরে যেতেই দেখে পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে। মাহফুজ খুব ভয় পেয়ে যায় নীরা আবার আত্মহত্যা করলো নাকি। কিন্তু না, নীরা বিছানার উপরে শুয়ে আছে আর হাত থেকে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। মাহফুজ দৌড়ে গিয়ে নিজের রুমালটা বের করে নীরার হাত বেঁধে দেয়। নীরা নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে। অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ পরে নীরার জ্ঞান ফিরে আসে। মাহফুজ তখনই নীরার পাশে গিয়ে বসে আর বলে ওঠে, এই নীরা, তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? তুমি নিজের সাথে এটা কি করতে যাচ্ছিলে? নীরা মাহফুজের কথা শুনে কেঁদে দেয় আর বলে ওঠে কাঁদতে কাঁদতে, তো মাহফুজ, এটা ছাড়া আমার আর কি উপায় ছিল? আমার আম্মু যদি বেঁচে না থাকে তাহলে আমি আর কাকে নিয়ে বেঁচে থাকবো? এই নীরা, তোমার আম্মুর আবার কি হবে? তোমার আম্মুকে তো হসপিটালে অ্যাডমিট করেছি চিকিৎসা করানোর জন্য। কি দিয়ে কি বলছো তুমি? তাহলে আমার ফোনে আমার আম্মুর মেরে ফেলার ছবি কে পাঠালো? আমার ফোনটা দাও, আমি তোমাকে দেখাচ্ছি। মাহফুজ নীরার হাতে ফোনটা দিলে নীরা গ্যালারি থেকে ওর মায়ের ছবি বের করে দেখায়। মাহফুজ ছবিগুলো দেখে চমকে ওঠে আর বলে ওঠে, আল্লাহ, কি মারাত্মকভাবে ছবিগুলোকে এডিট করেছে। যেখানে মাইকেলের ছেলেদেরকে ভেদ করে কেউ হসপিটালে গিয়ে নীরার আম্মুকে কোনো ক্ষতি করতে পারবে না, সেখানে কিভাবে নীরাকে ভয় দেখালো। এই কি হলো মাহফুজ? ছবিটা দেখে তুমিও চমকে গেলে না? ওরা আমার আম্মুকে শেষ করে দিয়েছে। ওই পাগলি, তোমার আম্মুকে আমি হসপিটালে রাখছি আর তাকে কড়া গার্ড দিয়ে রাখা হয়েছে। আচ্ছা,
তোমাকে আমি আমার আম্মুকে ভিডিও কলে দেখাচ্ছি। অতঃপর মাহফুজ মাইকেলকে ফোন করে ভিডিও কলে নীরার আম্মুকে দেখালো। নীরা এবার শান্ত হলো। এই মাইকেল, আমি কালকে রাতের ফ্লাইটে চলে আসছি, সাথে নীরাকেও নিয়ে আসছি। তুই সমস্ত ব্যবস্থা করে রাখ। ওকে ভাই, কোনো চিন্তা করবেন না, আমি সমস্ত ব্যবস্থা করে রাখব। শুধু আপনি এই দেশের মাটিতে পা রাখা পর্যন্ত দেরি। অতঃপর পরের দিন রাতেই মাহফুজ আর নীরা আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। সাথে করে শেফাকেও নিয়ে যেতে হয় মাহফুজের, কারণ শেফা খুব মন খারাপ করে বসেছিল। মাহফুজ প্রথমে শেফাকে নিতে চায়নি, কিন্তু শেফার অবস্থা দেখে না নিয়ে পারল না। শেফা প্লেনের মধ্যেই মাহফুজের পাশের সিটে বসেছে, মাহফুজের কাঁধে মাথা রেখে শুয়ে আছে, কিন্তু নীরার চোখে ভয় কাজ করেছে। সে চায় তার আম্মুকে সুস্থ দেখতে। কয়েক ঘন্টার মধ্যে সবাই পৌঁছে গেল। আমেরিকার মন্ত্রী এসে মাহফুজকে রিসিভ করলো। মাহফুজ মন্ত্রীকে বিদায় জানিয়ে নীরার মায়ের কাছে চলে গেল। হসপিটাল থেকে মাইকেল মাহফুজকে রিসিভ করে, তারপর নীরার মায়ের কাছে নিয়ে যায়। নীরা হসপিটালে এসে তার মাকে দেখতে পেয়ে খুশির সীমা রইল না, আর বলে ওঠে, কি নীরা, তুমি এবার খুশি তো? তোমাকে যে কি বলি ধন্যবাদ দিব সেটা আমার জানা নেই, তবে এতটুকু বলতে পারছি যে তোমার এই এত বড় ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আরে শোধ করতেও হবে না, তোমাদের জন্য এইটুকু করে আমি আজ খুব খুশি। পাশে তাকিয়ে দেখি শেফা কান্না করছে। এই শেফা, তোমার আবার কি হলো? আমার কিছুই হয়নি, নীরার আম্মুকে দেখতে পেয়ে খুশিতে কান্না করে দিছি। আমি ঠিক আছি। আর সরি এখানে আসার জন্য, তোমাকে কষ্ট দিলাম, আমাকে মাফ করে দিও। আরে না, তুমি কি বলছো? আমি তোমার উপর কোনো রাগ করি নাই। নীরার মায়ের চিকিৎসা না হওয়া পর্যন্ত তুমি নীরার সাথেই থাকবে, তারপর আমরা একসাথে দেশে ফিরে যাব। মাইকেল, তুমি আমার সাথে বাইরে আসো, কথা আছে। অতঃপর মাইকেল মাহফুজের সাথে বাইরে চলে যায়, আর বাইরে গিয়ে মাইকেল বলে ওঠে, জি ভাই বলেন, কি কথা আছে আপনার? তোর গুপ্তচরকে ডেকে নিয়ে আয়, ওর থেকে আমার কিছু জানার আছে। তখনই ওর গুপ্তচরকে নিয়ে আসে। এই যে ভাই, এবার যা জিজ্ঞেস করার করে নিন। ম্যাক, আই নো ইউ হ্যাভ all the news. Now tell me about I heard that Tom will attack Bangladesh. Do you know anything? ম্যাক, আমি জানি তোমার কাছে সব খবর থাকে। এখন আমাকে টমের ব্যাপারে বলো। আমি শুনেছি যে টম বাংলাদেশে আক্রমণ করবে। তুমি কি কিছু জানো? Yes, I know everything about Tom. I found out that Tom will invade Bangladesh. Tom is very greedy for its country. Tom has joining hand will Raj the mafia of Bangladesh. Tom will attack Bangladesh in week. হ্যাঁ, আমি টমের ব্যাপারে সব কিছু জানি। আমি খোঁজ পেয়েছি যে টম বাংলাদেশে আক্রমণ করবে। আপনার দেশের ওপর টমের খুব লোভ। টম বাংলাদেশের রনি ছেলেটার সাথে একজোট হয়েছে, এক সপ্তাহের মধ্যে আক্রমণ করবে। ঠিক আছে, আমিও এবার টম আর রাজের লাশ ফেলবো বাংলার মাটিতে। ম্যাককে ইশারায় চলে যেতে বললাম। মাথাটা পুরো আগুন হয়ে গেছে। টমের শেষ দিন অতি নিকটেই চলে আসছে। অতঃপর সীমার মায়ের চিকিৎসার কমপ্লিট হয়ে গেলে 3 দিনের মাথায় সবাই দেশে চলে আসে। এদিকে সজীব মাহফুজের কাছে খবর নিয়ে আসে আর বলে ওঠে, মাহফুজ ভাই, টম তো বিশাল বাহিনী নিয়ে চলে আসে, আজকে রাতে হামলা করবে সবার উপরে। এখন আমরা কি করব? কোনো সমস্যা নাই, আমাদের হিংস্র দানবদের এবার মাটির নিচ থেকে বের করে নিয়ে আসো। টমেরা রাজের বাহিনীর সামনে ওদেরকে ছেড়ে দিব। সাথে সব মাফিয়ার ছেলেদের খবর দে। পুরো শহরে আজ রক্তের বন্যা বইবে। রাতের দিকে টম আর বিশাল বাহিনী নিয়ে শহরে প্রবেশ করে। আজ ট্রিপল-এম এর বাহিনী ধ্বংস করে দিবে সে, কারণ ট্রিপল-এম এর জন্য সে তার কোনো অনৈতিক কাজ করতে পারে না। উপরে খুব ভক্তি দেখায়, কিন্তু মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। টম বাংলাদেশে এসেই রাজের সাথে মিলিত হয়। রাজেরও একই উদ্দেশ্য, আর সেটা হলো ট্রিপল-এম ওরফে আগুনকে ধ্বংস করা। এই যে টম, তুমি যে আমার সাথে আছো এটা দেখে খুব খুশি হলাম। আরে আমরা তো একই নেকড়ের শিকার। এই ট্রিপল আর ওরফের আগুন আমাদের জীবনটাকে নরকে পরিণত করেছে। তোমারও একই অবস্থা, তাই তো মিলিত হয়ে গেলাম। আজকে ওই জানোয়ারটাকে জমের দুয়ারে পৌঁছে দিব।
অতঃপর এই বলেই দুজনে হেসে ওঠে। একটু পরে একটা ছেলে এসে রাজের কানে কিছু বলে চলে যায়। কথাটা শুনে রাজের চোখ দুটো জলজল করে ওঠে আর বলে ওঠে টমের উদ্দেশ্যে, এই টম, আমরা তো মেঘনা চাইতেই জল পেয়ে গেলাম। মিস্টার আগুন তো তার ছেলেপেলেদের নিয়ে আড্ডায় বসে আছে। এটাই আমাদের আক্রমণ করার সময়, সো আর দেরি করা উচিত হবে না। রাজ আর টম তাদের ছেলেদের নিয়ে মাহফুজের আড্ডার দিকে রওনা দেয়, কিন্তু অপরদিকে মাহফুজ আগে থেকেই জানতে পেরেছে যে টম আর রাজ অ্যাটাক করতে আসবে, তাই সব রকমের প্রস্তুতি নিয়ে বসে আছে। টম আর রাজ মাফিয়ার আড্ডার সামনে চলে আসে। চারপাশে কোনো লোক না থাকায় প্রচণ্ড খুশি হয়, কারণ তাদের আক্রমণের রাস্তা একদম খুলে রয়েছে। টম খুশি মনে দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে। টম সামনে তাকিয়ে দেখে মাহফুজ লোহার একটা পাইপ নিয়ে একা বসে আছে। টম একটা দেখে হাসতে থাকে আর বলে ওঠে, কিরে বাংলার বাঘ বলে তুই তুই বলে আগুন, তুই বলে ট্রিপল M, তোর ভয়ে বলে মাফিয়ারা কাঁপে, তো আমি তো কাঁপলাম না। তোকে আজ এখানেই কবর দিব। আমার ছেলেরা তোর আড্ডার চারপাশ ঘিরে ফেলেছে, আজ তুই বেঁচে ফিরতে পারবি না। হ্যাঁ রে টম, তুই ঠিকই বলেছিস। তোর ছেলেপেলেরা আমরা আড্ডার চারপাশে ঘিরে রাখছে। তোর ছেলেদের সাথে রাজও আছে। ওকে আবার বাইরে দাঁড় করিয়ে রাখিস কেন? বাইরে গিয়ে দেখ একটা ছেলেও আর ঠিকমতো দাঁড়িয়ে আছে নাকি। এতক্ষণে মনে হয় জমের দুয়ারে পৌঁছে গেছে। টমি মাহফুজের কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এক দৌড়ে বাইরে চলে আসে, দেখে তার প্রায় সব ছেলে মাটিতে মরার মতো পড়ে আছে। চারপাশে দানবের মতো হিংস্র কয়েকটা মানুষরূপী জানোয়ার দাঁড়িয়ে আছে। রাজ বাতাসের গতিতে দৌড়ে আসে আর বলে ওঠে, টম, আমাদের এক্ষুনি চলে যেতে হবে, না হলে জীবন নিয়ে ফিরে যেতে পারবো না। আগুন আমাদের সবাইকে শেষ করে দিবে। আমার সাথে এই দানবগুলোকে দেখছিস? এগুলো আজকে সবাইকে শেষ করে দিবে। টম আড্ডার ভিতরে চলে আসে। ট্রিপল M ওরফে আগুন, আজকেই তোর শেষ দিন। এই তোরা আগুনকে শেষ করে দে। টমের কথা বলা শেষ না হতেই দানবগুলো মাহফুজের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তখনই মাহফুজের পিছন থেকে সেই মানুষরূপী পশুগুলো ঝাঁপিয়ে পড়ে। টমের ছেলেদের সাথে মাহফুজের ছেলেদের তুমুল হাঙ্গামা শুরু হয়। এদিকে টম মাহফুজের দিকে এগিয়ে আসে, কিন্তু মাহফুজের মারের চোটে টম দাঁড়াতে পারছে না। মাহফুজ টমকে মারতে মারতে আধমরা করে ফেলেছে। টম মাটিতে পড়ে যায়, কিন্তু হঠাৎ করেই টম লাফ দিয়ে উঠে পড়ে আর মাহফুজের বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে। মাহফুজ কয়েক হাত দূরে গিয়ে পড়ে। টম মার্শাল আর্ট জানে, তাই এভাবে পাল্টা অ্যাটাক করলো বুকে। বুকে প্রচণ্ড আঘাত লাগায় মাহফুজের উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে, কিন্তু টম উঠে লাফ ঝাঁপ শুরু করে দিয়েছে আর বলে ওঠে, এই কুত্তা, উঠে দাঁড়া। আজকে তোকে এখানেই কবর দিব। আমি 10 পর্যন্ত গুনব, তার মধ্যে উঠতে না পারলে গুলি করে দিব। টম মাহফুজের দিকে গুলি তাক করে গুনতে থাকে। এইদিকে মাহফুজের উঠে দাঁড়ানোর মতো শক্তি নাই, কিন্তু খুব কষ্ট করে উঠে দাঁড়ায়। তারপরেও টম মাহফুজের পায়ে একটা গুলি করে দেয়। মাহফুজ ব্যথায় মাটিতে বসে পড়ে, কিন্তু টম আক্রমণ করে। মাহফুজ আর কোনো উপায় না পেয়ে পাল্টা আক্রমণ করে। বারবার টম মাহফুজের ক্ষত জায়গায় আঘাত দিতে থাকে। এতে মাহফুজ আরও দুর্বল হয়ে মাটিতে বসে পড়ে। টম অট্টহাসিতে ফেটে পড়ে, কিন্তু মাহফুজ দমে যায় না। আস্তে আস্তে মাটিতে থেকে উঠে দাঁড়ায়। হঠাৎ টমের পিছনে চোখ পড়তে দেখে তাহসিন আর সজীব সব ছেলেদেরকে নিয়ে পিছনে দাঁড়িয়ে আছে। মাহফুজ এটা দেখে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে নেয়। একটা মুচকি হাসি দিয়ে টমের উপর অ্যাটাক করে। এবার টম মাহফুজের মার সহ্য করতে না পেরে জায়গায় মারা যায়। মাহফুজ স্বস্তির নিঃশ্বাস ফেলে, তারপর নিজের গ্যাংকে নিয়ে ফিরে যায়। দেশের মধ্যে একটা শান্তি বিরাজ করে। মাহফুজের আসল পরিচয় সবাইকে জানাতেই দেশের জনগণ আরও গর্বিত হয় মাহফুজের জন্য। এদিকে শেফার সাথে মাহফুজের বিয়ের আয়োজন চলছে। আজকে তাদের বিয়ে। দুজনের পরিবারই খুবই খুশি, আর যেন খুশির বন্যা বইছে। এই দিকে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। রাত 12টা। বাসর ঘরে বসে বসে বোর হচ্ছে শেফা, আর অপেক্ষা করছে তার প্রাণপ্রিয় স্বামী মাহফুজের জন্য। অতঃপর দরজা খুলে ভিতরে প্রবেশ করে মাহফুজ। এই দিকে ঘরের ভিতরে কাউকে প্রবেশ করতে দেখে শেফার মুখে হাসি রেখে ফুটে ওঠে।
অতঃপর মাহফুজ শেফার পাশে গিয়ে বসে পড়ে আর শেফার মাথা থেকে 16 হাতি ঘুমটাটা উঠিয়ে শেফাকে দেখতে থাকে আর বলতে থাকে, শেফা, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে ভুল করে কোনো পরী নেমে এসেছে। এই কথা শুনে তো শেফা লজ্জায় পড়ে যায়। অতঃপর সেও কোনো কিছু না ভেবে বলে ওঠে, আর আপনাকেও আজকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আজকে তো আমাদের বাসর রাত, তাহলে বাসর শুরু করি, কি বলো? ছি, এসব বলতে আপনার লজ্জা লাগছে না? নিজের বউয়ের কাছে বলতে আবার লজ্জা কিসের? তুমি অনেক লুচু হয়ে গেছো দেখছি। একদম বলে দিলাম, কোনো দুষ্টুমি নয়। মাহফুজ শেফাকে আর কোনো কথা বলতে না দিয়ে তাদের 4 ঠোঁট এক করে দেয়। অতঃপর শেফাও রেসপন্স দিতে থাকে, জানি না বাপু এরা কিস করে কি মজা পায়। পাঠক পাঠিকারা বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন। অতঃপর তারা দুজনেই হারিয়ে যায় ভালোবাসার অতল সাগরে, যেখানে আছে সুখ আর সুখ। সমাপ্ত। এভাবেই শেষ হলো আরেকটি জীবনের গল্প। নতুন গল্প আসছে, নামটা বললাম না, কপি হতে পারে। আশা করি সবাই সাপোর্ট করবেন, কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।